তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে পোর্শনগুলো হয়েছিল এরই এক্সটেনশন পার্ট, জাস্ট বই থেকে তোদেরকে একটু গো থ্রু করিয়ে দেবো, আর কিছুই না। ফার্স্ট পার্ট হচ্ছে সুপার এলিভেশনস। আমাকে বল ফার্স্ট সুপার এলিভেশন বলতে কি বুঝিস? কাল কি বলেছিলাম? হোয়াট ইজ সুপার এলিভেশনস কি বলেছিলাম? জিজ্ঞেস করবো, ফটাফট অ্যান্সার দিবি। কি বলেছিলাম সুপার এলিভেশন? ম্যাচ দেখেছিস চুপচাপ, এবার আর কারো কোনো পাত্তা নেই। কি বলেছিলাম বল সুপার এলিভেশন? বলবি তো? সাজমাল বল কি বলেছিলাম? হ্যাঁ দেখ সব চুপচাপ। সুরজিৎ কি বলেছিলাম সুপার এলিভেশন? রোডের উপরে যে ট্রান্সভার্স স্লোপ দেওয়া হয় ওটাকে সুপার এলিভেশন বলে। হ্যাঁ, কিসের জন্য কি করতে? রুটের ওপরে যে ট্রান্সভার্স যে স্লোপ দেওয়া হচ্ছে সেটাকে ক্যাম্বার বলে, অথবা ক্রস স্লোপ বলা হয়। সুপার এলিভেশন সেটা না। দেখ সুপার এলিভেশনের নাম হচ্ছে সুপার এলিভেশনস অথবা ক্যান্ট অথবা ব্যাংকিং, ঠিক আছে? সুপার এলিভেশনের তিনটে নাম আছে, ভালো করে যেন মনে থাকে। ইজ দ্য ট্রান্সভার্স স্লোপ প্রোভাইডেড অ্যাট দ্য হরিজেন্টাল কার্ভ, এটা বলতে হবে। তুই যে কথাটা আমাকে বললি যে আমাদের রাস্তার যে হরিজেন্টালে যে স্লোপটা দেওয়া, রাস্তা এইরকমভাবে স্লোপ দিচ্ছি, দিস ইজ কল্ড দ্য ক্যাম্বার। এবং এই যে পয়েন্টটা, এটাকে বলা হয় ক্রাউন, টপ মোস্ট পয়েন্টকে বলা হয় ক্রাউন। এবং এই দিকে যে এই যে ক্রস স্লোপ যেটা প্রোভাইড করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্যাম্বার। ক্লিয়ার? হ্যাঁ বোঝা গেল? বাট যখন আমার কার্ভে যখন আমি ঘুরবো, একটা কার্ভে হরিজেন্টাল কার্ভে যখন আমি ঘুরছি, তখন যে স্লোপটা মানে তখন আমার আউটার এজটাকে উঁচু উঁচু করে দেওয়া হয়। এই আউটার এজটাকে যে উঁচু করে দেওয়া হচ্ছে এইটাকে বলা হচ্ছে সুপার এলিভেশনস। এই দেখ, ছবিটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। খুব ছোট ছবি। এই যে আশা হচ্ছে বুঝতে পারছিস এবার কি বলতে চাইছি। দেখ কার পোর্শনে কি হচ্ছে, গাড়ির আউটার এজটা একটু উঁচু করে দেওয়া হচ্ছে। এই যে গাড়ির যে গাড়ি না রাস্তার এই যে আউটার এজটা যে উঁচু করে দেওয়া হচ্ছে, এই জিনিসটাকে কী বলা হচ্ছে? সুপার এলিভেশন। বোঝা গেল? এবার আশা করছি ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে এইটাকে, এই যে এটাকে বলে আমার সুপার এলিভেশন, ঠিক আছে? এটাকে ক্যাপিটাল ই দিয়ে নোটেশন করা হয়। আজকে আমাদের কত তারিখ এবং আজকে আমরা কত নম্বর ক্লাস নিচ্ছি? আজকে হচ্ছে আমাদের 17 তারিখ, 17/8/24, জিওমেট্রিক ডিজাইনের লাস্ট থিওরি ক্লাস, ক্লাস নাম্বার হচ্ছে 5। দেখ তাহলে এইটা হচ্ছে আমার সুপার এলিভেশনস। আর এই দিকের এই ছোটো পার্টটা, এটাকে ছোটো হাতের ই দিয়ে নোটেশন করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে আমার রেট অফ সুপার এলিভেশন। আর এইটা হচ্ছে আমার উইথ অফ দ্য পেভমেন্ট, আগের দিন যেটা বলেছিলাম। তাহলে আমার ই ইজুগাল টু কী ছিল? ই ইজুগাল টু ছিল E/B। ওকে, তাহলে সুপার এলিভেশনের কী কী নাম? ক্যান্ট ব্যাংকিং ইজ দ্য ট্রান্সভার্স স্লোপ প্রোভাইডেড অ্যাট দ্য হরিজেন্টাল কার্ভ অ্যান্ড টু দ্য কাউন্টার অ্যাক্ট দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে কাকে কাউন্টার অ্যাক্ট করার জন্য? সেন্ট্রিফিউগাল ফোর্সকে কাউন্টার অ্যাক্ট করার জন্য। এই যে বাইরের দিকে যে ফোর্সটা কাজ করছে, বাইরের দিকে যে ফোর্সটা, এই ফোর্সটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স, যার ভ্যালুটা কি, যেটাকে কী দিয়ে নোটেশন করা হয়? পি দিয়ে, যার ভ্যালু হয় W/V²/GR। ঠিক আছে? এই সেন্ট্রিফিউগাল ফোর্সকে কাউন্টার অ্যাক্ট করার জন্য আমার কিন্তু এই সুপার এলিভেশন প্রোভাইড করা হয়। এই সুপার এলিভেশন যদি না প্রোভাইড করা হতো, গাড়িটা যখন এরমভাবে ঘুরতো, গাড়িটা কিন্তু পুরো ডাইরেক্ট বাইরের দিকে ছিটকে বেরিয়ে চলে যেত। বুঝতে পারছিস কী বললাম? এটা শুধু কিন্তু আমার কার পোর্শনেই করা হয়। তারপর কি বলছে? বাই রেজিং দ্য আউটার এজ অফ দ্য পেভমেন্ট উইথ রেসপেক্ট টু দ্য ইনার এজ থ্রু আউট দ্য লেন্থ অফ দ্য হরিজেন্টাল কার্ভ। তাহলে সুপার এলিভেশন কি? সুপার এলিভেশনের দুটো নাম, একটা হচ্ছে ক্যান্ট অথবা ব্যাংকিং, এই তিনটে নাম।
এটা হচ্ছে একটা ট্রান্সভার্স স্লোপ যেটা হরিজন্টাল কার্ভে প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে। এবং কী করে প্রোভাইড করা হয়, আউটার এজটাকে রেজ করে দেওয়া হয় উইথ রেসপেক্ট টু দ্য ইনার এজ। দেখ এই যে এখানে যে করা হয়েছে, এই যে আউটার এজটাকে উঁচু করা হয়েছে কার রেসপেক্টে, ইনার এজের রেসপেক্টে। এইটা হচ্ছে আমার ইনার এজ, এইটা ইনার এজ, ওপরের বাইরেরটা আউটার এজ, ঠিক আছে। আউটার এজটাকে উঁচু করে দিচ্ছি উইথ রেসপেক্ট টু দ্য ইনার এজ। তারপর কি বলছে, থ্রু আউট দ্য লেন্থ অফ দ্য হরিজন্টাল কার্ভ, মানে যে টোটাল যে আমার হরিজন্টাল কার্ভটা থাকবে সেখানে আমি সুপার এলিভেশনটা প্রোভাইড করবো। কোনো আশা করছে কোনো অসুবিধা নেই। নেক্সট কি হচ্ছে, আউটার এজ রেস্ট দ্য কম্পোনেন্ট অফ দ্য কার্ভ ওয়েট উইল বি দ্য কমপ্লিমেন্টেড ইন দ্য কাউন্টার অ্যাক্টিং দ্য এফেক্ট অফ দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স। এবার কী করে হচ্ছে দেখ জিনিসটা, এবার হচ্ছে অ্যানালিসিস অফ দ্য সুপার এলিভেশনস। কালকে যেমন ই প্লাস এফ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই জি আর লিখে দিয়েছিলাম, সেটা কী করে আসছে, কী করে আমার সেন্ট্রিফিউগাল ফোর্সকে রেজিস্ট করছে। দেখ এবার এইটা হচ্ছে অ্যানালিসিসের পার্ট। দেখ কী হচ্ছে আমার এইটা কি বলতো, এই জিনিসটা কি, এই জিনিসটা কি, বা এই জিনিসটা কি, এইটা কি রাস্তাটা, তাই তো, যেটা হচ্ছে আমার ক্যাপিটাল বি মানে হচ্ছে উইথ অফ দ্য পেভমেন্ট, হ্যাঁ কি না। আর এইদিকে এইটা হচ্ছে আমার ই মানে হচ্ছে সুপার এলিভেশন ই, এইটা হচ্ছে আমার থিটা। এবার এটা হচ্ছে আমার একটা গাড়ি, এই একটা গাড়ি, এই একটা গাড়ির চাকা, ঠিক আছে। এখান থেকে কী করছে, এস পারপেন্ডিকুলার আমার তোর কী কাজ করছে, ডব্লু সাইন, তার মানে মেন ফার্স্ট হচ্ছে তোর ডব্লুটা কোনটা, ওয়েট অফ দ্য ভেহিকেলটা, যেটা হচ্ছে এইটা পুরো স্ট্রেট ভার্টিক্যালের নিচে নাম, যেটা হচ্ছে ওয়েট অফ দ্য ভেহিকেল, ঠিক আছে, যেটা হচ্ছে ক্যাপিটাল ডব্লু। এইটা হচ্ছে ওয়েট অফ দ্য ভেহিকেল, ক্যাপিটাল ডব্লু। তাহলে গাড়িটা যখন আমার এই দিকে যখন আমার রোটেট করছে, ঘুরছে, তাহলে তখন কী হবে, বাইরের দিকে আমার একটা পি ফোর্স কাজ করছিল। এবার এই যে ডব্লুটা যদি আমার এইখানে যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা কত হয় জানি, এই অ্যাঙ্গেলটা হয় থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কী হবে, ডব্লু কস থিটা, সরি হরিজেন্টাল কম্পোনেন্টটা। আর এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা কী হবে, ডব্লু সাইন থিটা। এটা নিয়ে কারো কোনো মানে আছে, প্রবলেম আছে? না দাদা। এবার এই যে পি ফোর্স, এখানে আমার পি ফোর্স কাজ করছে বাইরের দিকে কি হরিজেন্টালি আমার সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছিল পি, ঠিক আছে। তাহলে এর আবার দুটো কম্পোনেন্ট হবে, এই কম্পোনেন্ট একটা যাবে যেটা হচ্ছে পি কস থিটা, আর এই কম্পোনেন্ট একটা, এটা এইরকমভাবে আসবে না, একটা এই কম্পোনেন্ট একটা যাবে ভার্টিক্যালি, যেটা হচ্ছে আমার পি সাইন থিটা। প্রত্যেকটা ফোর্সের আমার কিন্তু কম্পোনেন্টগুলো আমি ভেঙে নিলাম। তাহলে কী কী হচ্ছে, ডব্লু হচ্ছে ওয়েট অফ ভেহিকেলস, পিটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এবারে যে দুটো চাকাটা রিয়াকশন কাজ করবে, একটা এফ এ একটা এফ বি, একটা এ চাকার ফ্রিকশন, একটা হচ্ছে বি চাকার ফ্রিকশন। কি বলছে এবার দেখ, বলছে ডব্লু ইজ দ্য ওয়েট অফ দ্য ভেহিকেল অ্যাক্টিং দ্য ডাউনওয়ার্ডস থ্রু দ্য সেন্টার অফ দ্য গ্র্যাভিটি। তা ডব্লুটা কি হচ্ছে, আমার ওয়েট অফ দ্য ভেহিকেল, যেটা সেন্টার অফ গ্র্যাভিটির থ্রু দিয়ে কাজ করছে। and F is the frictional force between the wheel and the pavement. F frictional force যেটা FA and FB, যেটা হচ্ছে wheel of the pavement, and surface inward কোন দিকে কাজ করছে, ইনওয়ার্ডে কাজ করবে, এই যে ভেতরে দিয়ে কাজ করছে। কারণ যে রাস্তাটা আমরা কি জানি, ফোর্স যেদিকে কাজ করবে তার উল্টো দিকে ফ্রিকশন কাজ করবে। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স যদি বাইরের দিকে কাজ করে, তাহলে ফ্রিকশন ফোর্স কি ভেতরের দিকে কাজ করবে। অ্যাট ইকুইলিব্রিয়াম রিসলভিং দ্য ফোর্স প্যারালাল টু দ্য সারফেস অফ দ্য পেভমেন্ট। তাহলে আমি এবার সামেশন অফ এইচটাকে ইকুয়াল করছে ফোর্সেস প্যারালাল টু দ্য সারফেস অফ দ্য পেভমেন্ট। তাহলে দেখ আমার প্যারালাল টু দ্য সারফেস অফ দ্য পেভমেন্ট বলতে গেলে কী কী ফোর্স কাজ করছে, এদিকে যেটা কাজ করছে সেটা হচ্ছে পি কস থিটা,
এদিকে যেটা কাজ করছে ডব্লু সাইন থিটা, এদিকে যেটা কাজ করছে এফ বি, এদিকে যেটা কাজ করছে এফ এ। তাহলে আমি এটা লিখতে পারি রিজলভিং দ্য ফোর্সেস প্যারালাল টু দ্য পেভমেন্ট। কী হবে তখন? তখন যেটা হবে পি কস থিটা, এটা হচ্ছে একদিকে চলে গেল, ইজুগাল টু ডব্লু সাইন থিটা প্লাস এফ এ প্লাস এফ বি। আর কোনো অসুবিধা চাইনি? কারো কোনো অসুবিধা আছে? লিখতে পারি পি কস থিটা কাজ করছে উল্টো দিকে, তার উল্টো দিকে ডব্লু সাইন থিটা প্লাস এফ এ প্লাস এফ বি। এবার এই যে এফ এ প্লাস এফ বিকে আমি কি লিখতে পারি? দেখ আমরা আগের দিনই দেখেছিলাম যে ফ্রিকশনাল ফোর্স এফ ইজুয়াল টু কী হয়, মিউ ইন্টু রিয়াকশান ফোর্স হয়, তাই তো? মিউ ইন্টু আর এ, আর এটা যদি এফ এ হয়, আর এফ বি হলে কী হবে, মিউ ইন্টু আর বি। এটা আমরা দেখেছিলাম, বাট এখানে মিউ ইউজ না করে এফ ইউজ করা, এফ ইজ ইন্টু আর এ টু এফ ইন্টু আর বি। তাহলে আমার পি কস থিটা ইকুয়ালস টু ডব্লু সাইন থিটা, এটার জায়গায় আমি লিখতে পারি এফ কমন নিয়ে আর এ প্লাস আর বি। তাহলে এবার আর এ প্লাস আর বি মানে কি রিয়াকশান ফোর্স, এইটা হচ্ছে আর এ, এটা হচ্ছে আর বি। তাহলে আর এ প্লাস আর বি আমার কী হবে, যে ভার্টিক্যাল কম্পোনেন্ট যেগুলো থাকবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট কী কী আছে নিচের দিকে, একটা হচ্ছে ডব্লু সাইন থিটা, আর এদিকে একটা আছে যেটা হচ্ছে আমার পি সাইন থিটা। অ্যাকচুয়াল পি সাইন থিটা এরকমভাবে থাকবে না, ঠিক আছে? আমি আবার বললাম এই 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 ছবিটা একটু ভুল হচ্ছে, এই ছবিটা কীরকম ভুল হচ্ছে, যে এইখানে আমার এইটা যদি থিটা হয়, ঠিক আছে, এইটা হচ্ছে আমার এইরকমভাবে কাজ করছে, এর সাথে এইখানে আমাদের যেটা কাজ করবে সেটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আমার ভূমি পাঠ, ঠিক আছে? এটা হচ্ছে থিটা, আর এইরকমভাবে একটা কাজ করবে যেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে পি কস থিটা, এটা হচ্ছে আমার পি সাইন থিটা। মানে এইটার সাথে ডব্লু সাইন থিটার সাথে এইটা পারপেন্ডিকুলারলি থাকবে, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকবে। তাহলে এখানে লিখে রাখ আর এ প্লাস আর বি ইজুয়াল টু আমরা কি জানতে পারছি, ডব্লু সাইন থিটা প্লাস পি সাইন থিটা, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখতে পারি পি কস থিটা ইজুয়াল টু ডব্লু সাইন থিটা প্লাস এফ ইন্টু ডব্লু সাইন থিটা প্লাস পি সাইন থিটা। ওটাই ভাবছিলাম ডব্লু সরি এটা তো ডব্লু তো কস থিটা, আমি ভুল করলাম, ডব্লু সাইন থিটা হতে যাবে কেন? ডব্লু এই কম্পোনেন্টটা কী কম্পোনেন্ট, এটা হচ্ছে আমার ভার্টিক্যালি কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা কি ডব্লু কস থিটা, তো তাহলে সেটা হচ্ছে ডব্লু কস থিটা। তাহলে ডব্লু কস থিটা প্লাস পি সাইন থিটা। নেক্সট পাতা লিখছি কি লাইনটা, তাহলে কি লিখলাম, পি কস থিটা ইকুয়াল টু পি কস থিটা ইকুয়ালস টু ডব্লু সাইন থিটা প্লাস এফ ইন্টু ডব্লু কস থিটা প্লাস পি সাইন থিটা, তাই তো? ডব্লু কস থিটা প্লাস পি সাইন থিটা। এবার এখানে যেটা গল্প হচ্ছে, প্রত্যেকটাকে আমি কী দিয়ে ভাগ করব,
where W is the weight of the vehicles, P is centrifugal force, F is the coefficient of friction, সেটা এত, ডিভাইডিং বাই দ্য উই cos theta and উই গেট, তাহলে প্রত্যেকটাকে আমি W cos theta দিয়ে ভাগ করছি। W cos theta যদি ভাগ করি ডিভাইডিং বাই W cos theta, তাহলে W cos theta দিয়ে যখনই ভাগ করছি তাহলে P cos theta ডিভাইডেড বাই W cos theta is equal to W sin theta divided by W cos theta plus F টোটালটা W cos theta plus P sin theta is by divided by হচ্ছে W cos theta। তাহলে এটা হচ্ছে কি হচ্ছে আমার P by W is equal to tan theta plus F দিয়ে 1 plus P by W tan theta, ঠিক আছে। এবার এই যে 1 প্লাস P by W tan theta দেখ কি করছে, তাহলে F দিয়ে যদি গুণ করে দিই P by W equals to tan theta plus F into P by W tan theta। তাহলে আমি এদিকে যদি নিয়ে আসি এটাকে P by Wটা যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে 1 মাইনাস F tan theta, আর এদিকে কি পড়ে থাকবে tan theta প্লাস F। তাহলে এবার আমি এটা লিখবো, নেক্সট পাতা লিখছি P by W is equal to কি লিখতে পারি P by W tan theta plus F, tan theta plus F divided by 1 minus F tan theta, 1 minus F tan theta। এবার যেহেতু আমরা ট্যান থিটার ভ্যালু যখন খুব ছোট হয়ে যায় তখন সেটাকে আমরা লিখতে পারি সাইন থিটা, ঠিক আছে। ট্যান থিটার ভ্যালু যখন খুব ছোট হয়, এবার রাস্তার এই যে থিটাটা, থিটা মানে কোনটা, থিটা মানে হচ্ছে আমার এইটা যে উঁচু থাকবে এই যে অ্যাঙ্গেলটা, এটা তো আর অনেকটা বেশি থাকে না, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে থিটা, এটা তো খুব তো বেশি হয় না। এবার যেহেতু থিটা হচ্ছে আমার স্মল, হোয়েন থিটা ইজ স্মল, তাহলে তখন আমার ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী হয়ে যায় সাইন থিটা, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করব, তাহলে এখানে যে কটা জায়গায় আমার ট্যান থিটা আছে সেই কটা জায়গায় কী হবে সাইন থিটা হবে। এবং এই সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে কি হয়ে যাবে, আমার জিনিসটা কি ছিল এই রকম ছিল, এইটা হচ্ছে থিটা, এটা হচ্ছে ই, এটা হচ্ছে বি, তাহলে এখান থেকে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তার মানে কী করতে পারি ই বাই বি। তাহলে হোয়েন থিটা, তাহলে এখানে কি হবে P by W is equal to sin theta plus F divided by 1 minus F tan theta, sorry 1 minus F sin theta। তাহলে P by W equals to E by B plus F by 1 minus F into E by B। এবার এই যে ই বাই বি মানে হচ্ছে ই, কি বলেছিলাম রেট অফ সুপার এলিভেশনস, ইটা হচ্ছে আমার রেজ অফ হাইট, রেজ অফ আউটার এজ, এই গেটটা টেনে দে, রেজ অফ আউটার এজ, ঠিক আছে। আর ইটা কি, ইটা হচ্ছে রেট অফ সুপার এলিভেশন, রেট অফ সুপার এলিভেশনস, যেটা হচ্ছে আমার ই বাই বি।
আমি তখন এই হরিজেন্টালটাকে বি লিখেছিলাম, আর কালকের ক্লাসে ওটা কারেকশান করে নে। হরিজেন্টালটা আমার বি, হরিজেন্টালটা বি পার্ট নয়, বি পার্ট হচ্ছে ইনক্লাইন, অতিভুজটা। তাহলে এবার ই বাই বি এর এখানে কী লিখে দেবো, পি বাই ডব্লু ইজ ইকুয়াল টু ই প্লাস এফ ডিভাইডেড বাই 1 মাইনাস এফ ইন্টু ই। তাহলে এফ আর ই যেহেতু স্মল, সুতরাং এই পার্টটাকে আমি নেগলেক্ট করব। 1 মাইনাস এফ ইন্টু ই শুড বি নেগলেক্টেড, শুড বি নেগলেক্টেড। তাহলে করলে আমার কি পড়ে আসবে, তাহলে চলে আসবে ই প্লাস এফ ইজ ইকুয়াল টু পি বাই ডব্লু। পি বাই ডব্লুটাকে কী বলা হয়, পি বাই ডব্লু ইকুয়ালস টু সেন্ট্রিফিউগাল রেশিও। সেন্ট্রিফিউগাল আমি সব করে দিয়েছিলাম আগের দিন, সেন্ট্রিফিউগাল রেশিও। তাহলে ই প্লাস এফ ইজ ইকুয়াল টু ভি কত আছে, ভি স্কোয়ার বাই জি আর। দিস ইজ দ্য ডেরিভেশন অফ দ্য সুপার এলিভেশন। তোকে এটা কিন্তু 7-8 নম্বর বা 10 নম্বর কিন্তু দিতে পারে, যে সুপার এলিভেশনের প্রুফটা করে দেখাও। এরকমভাবে প্রত্যেকটা ফর্মুলা যে আছে তোদের বিটেকে কিন্তু এই ফর্মুলার প্রুফগুলো কিন্তু লাগবে। বোঝা গেল? বল, এটা নিয়ে কারো ডাউট আছে? কারো ডাউট আছে? বোঝা গেল না যায়নি? ব্যাস চুপচাপ। হ্যাঁ, তাহলে তোদেরকে ফার্স্ট বারে যখন জিজ্ঞেস করছি তোরা বলছিস না কেন, কিছু প্রবলেম হচ্ছে তোদের? না বুঝতে পারলে কোথাও বল যে দাদা এখন বুঝতে পারলাম না, বলে দাও কি হলো ব্যাপারটা। যা 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 এ হচ্ছে বল। দাদা আমি একটা জায়গায় বুঝতে পারিনি, হ্যাঁ ওই বল, কোন গানটা ছবিটাতে বুঝতে পারছিস? ওই ডাব্লু সাইন থিটা ডাব্লু কস থিটা আসলো কি করে? রিঅ্যাকশন তো তোমার একটাই কাজ করছে, আর সেন্ট্রিফিউগাল ফোর্সটাও একটাই আছে। ডব্লু সাইন থিটা ডব্লু কস থিটা এলো কি করে, এটা বক্তব্য তাই তো? হ্যাঁ মানে হচ্ছে হ্যাঁ একটাই ডাব্লু আছে, দেখো মেন ডাব্লু কিন্তু একটাই আছে, আর সেন্ট্রিফিউগাল ফোর্সের পিটা একটাই আছে। হুম, তো দেখ ডাব্লু এটা, সাইন থিটা ডাব্লু কস থিটা ডবল হ্যাঁ হল। ঠিক আছে, ভেরি গুড, নো প্রবলেম। তোরা যা ইচ্ছা কোশ্চেন করতে পারিস, বাট যেন কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। এটা কি বলতে, এটা হচ্ছে ল্যাক অফ দ্য ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ঠিকঠাক না পড়ার ফল, সেগুলো নিয়ে অসুবিধা নেই। এটাকে বলে আমার রিজলিউশন অফ দ্য ফোর্স। রিজলিউশন মানে কি, মানে হচ্ছে একটা ফোর্সকে আমার ভাঙা। একটা ফোর্সকে কীরকমভাবে ভাঙবো, মনে কর কোনো একটা ফোর্স আমার সাপোজ ইনক্লাইনভাবে কাজ করছে, হরিজেন্টাল প্লেনের সাথে আমার 3 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার কাজ করছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার পি। তাহলে এর যখন দুটো কম্পোনেন্ট হবে, যে কোনো আমার যখন একটা ফোর্স যখন ইনক্লাইনভাবে কাজ করে তার দুটো কম্পোনেন্ট থাকে, একটা হরিজেন্টাল একটা ভার্টিক্যাল। সাপোজ তুই এখানে একটা কুকুর আছে, সেই কুকুরটাকে তুই বাঁধার জন্য তুই এদিকে ভার্টিক্যালিও বেঁধে রেখেছিস গলায় দড়ি দিয়ে, আবার এখানে হরিজেন্টালিও বেঁধে রেখেছিস, ঠিক আছে? এবার যখন আমরা রেজাল্টেন্ট করি কি, এই দুটো ফোর্সকে আমরা তুলে দিয়ে একটাই ফোর্স দিয়ে কাজ করি, যেটা ইনক্লাইন ফোর্স টেনে দিই, যেটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফোর্স বলা হয়, ঠিক আছে? দুটো ফোর্সকে তুলে আমি একটা ফোর্সে কনভার্ট করলাম। সেমভাবে এটারই উল্টো, যখন আমার একটা ফোর্স যখন আমার ইনক্লিনেশনভাবে কাজ করবে, তখন এর দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে হরিজেন্টাল কম্পোনেন্ট, একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। হরিজেন্টাল কম্পোনেন্টটা কী হয়, যে অ্যাঙ্গেলটার সাথে থিটাটা লেগে থাকবে সেইটা হয় পি কস থিটা। কী করে হয় দেখ, আমরা একটা যদি সমকোণী ত্রিভুজ ক্লাস 10-এ যদি আমি ফ্রি যাই, তাহলে আমার এইটা যদি আমার থিটা হয়, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে আমরা ফার্স্ট বল সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, তার মানে কি বিসি বাই এসি। এবার কাকে লম্ব কাকে ভূমি কাকে অতিভুজ আশা করি জানিস,
যেটার সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে সেটা হচ্ছে ভূমি, তার অপোজিটেরটা হচ্ছে লম্ব, আর তার উল্টোটা হচ্ছে অতিভুজ। তাহলে থিটা এটার সাথে করে আছে, তার মানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটা মানে বিসি বাই এসি, কস থিটা মানে কি এবি বাই এসি, আর ট্যান থিটা মানে কি বিসি বাই এসি। ঠিক আছে, তাহলে এবার আমার এই যেটা যখন নিচ্ছি, তাহলে হরিজন্টাল কম্পোনেন্ট যখন আমার হচ্ছে তখন কী হচ্ছে, আমি যদি এটাকে একটা রাইট ট্রায়াঙ্গেল যদি ধরি, তাহলে দেখ আমার অতিভুজটা হচ্ছে পি, আমি এটা নাম দিয়ে দিলাম এ, এটা বি, এটা সি। তাহলে আমি যখন কস থিটা যখন আমি লিখবো তখন কী লিখবো, ভূমি বাই অতিভুজ মানে এ বি বাই অতিভুজ মানে পি। তাহলে আমার ভূমিটা কত আসছে, পি কস থিটা। আশা করি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ দাদা। যদি সাইন থিটা যদি আমি বার করতে চাই, তাহলে তখন কী হবে, লম্ব বাই অতিভুজ, তার মানে কি বিসি বাই পি। তাহলে লম্বটা যখন আমি নেবো তখন বিসি ইজ ইকুয়াল টু পি সাইন থিটা। আশা করি রেজলিউশন পার্টটা ক্লিয়ার হলো যে কী কেন হচ্ছে আমার। হ্যাঁ ঠিক আছে, তাহলে যেটার সাথে থিটাটা করে থাকবে সেটা অলওয়েজ কস থিটা উপাংশ হবে, এবার জাস্ট তার পারপেন্ডিকুলারটা হচ্ছে আমার সাইন থিটা উপাংশ হবে। এটা নিয়ে কোনো ডাউট নেই। না দাদা। এবার কি হচ্ছে, এবার হচ্ছে আমার এইখানে যে ছবিটা, এই ছবিটা আরেকবার দেখ। এইটা এবার এটা দেখ আমার কি কাজ করছে, দুটো ফোর্স কাজ করছে। আমার ডব্লু অলওয়েজ পিওরলি ভার্টিক্যাল কাজ করে। তাহলে ডব্লু হচ্ছে যখন পিওরলি ভার্টিক্যাল কাজ করছে, ঠিক আছে, এটা হচ্ছে ডব্লু কাজ করছে, ডব্লু হচ্ছে পিওরলি ভার্টিক্যাল কাজ করবে এবং সেন্ট্রিফিউগাল ফোর্সটাও পিওরলি হরিজন্টাল কাজ করবে এরকমভাবে। তাহলে এবার আমার যে প্লেনটা, আমার রাস্তাটা কোনটা আছে, রাস্তাটা হচ্ছে এইটা, রাস্তাটা এইটা তো। তাহলে তুই রাস্তার রেসপেক্টে দেখ, রাস্তাটার রেসপেক্টে এইটা আমার ইনক্লাইন ফোর্স হিসেবে কাজ করছে। তাহলে এবার রাস্তার রেসপেক্টে আমি যদি এটা ইনক্লাইন দেখি, এটাকে যদি আমি অতিভুজ দেখি, তাহলে এর তখন দুটো কম্পোনেন্ট বেরোবে, একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট বেরোবে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট বেরোবে। সেই জন্য এইখান থেকে একটা এইটা বেরোলো হচ্ছে আমার রাস্তার রেসপেক্ট ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর এইটা সরি হরিজন্টাল কম্পোনেন্ট, আর এটা বেরোলো রাস্তার রেসপেক্ট আমার মানে প্লেন রেজলিউশনস অফ দ্য ফোর্স করছি, কিছুই না। এটাকে হচ্ছে রাস্তার রেসপেক্ট হচ্ছে তোর ভার্টিক্যাল কম্পোনেন্ট। এই দুটো কম্পোনেন্ট আমার আসবে। এইটা হচ্ছে আমার ডব্লু। এবার যেহেতু এইটা থিটা, তাহলে আমাদের এইটাও ধরে নেওয়া হয় থিটা। তাহলে এইটা যদি থিটা হয়, তাহলে এবার তুই এটাকে যদি একটা সমকোণী ত্রিভুজ যদি কনসিডার করিস, এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, তাহলে এই উপাংশটা কী হবে, ডব্লু কস থিটা হবে না? সেমভাবে এই উপাংশটা ডব্লু সাইন থিটা হবে না, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। এবার এইটা হচ্ছে ডব্লু কস থিটা, আর এই ডব্লু সাইন থিটাটাই হচ্ছে এইটা। সেম একই রকমভাবে আমি যখন দেখ, আমাকে কোনো একটা বেস লাইন ধরতে হবে। তুই যখনই রিজলভ করবি, রিজলভিং ফোর্স যখন লিখছিস, তোকে কোনো একটাকে বেস লাইন ধরতে হবে। এর প্যারালালি ফোর্স একটা হবে, এর একটা পারপেন্ডিকুলার ফোর্স একটা হবে। সেই জন্য আমাকে রাস্তাটাকে বেস লাইন ধরে নিতে হচ্ছে। রাস্তাটা বেস লাইন, একটা রাস্তার প্যারালালি একটা ফোর্স কাজ করবে, আর একটা রাস্তার পারপেন্ডিকুলারলি একটা ফোর্স কাজ করবে। সেম একইভাবে আমার পি ফোর্সটা কোন দিকে কাজ করছিল, পি ফোর্স এদিকে কাজ করছিল পিওরলি এটা, তাহলে তো এরকমভাবে তো হবে না। তাহলে একেও রাস্তার এগেনস্টে ভাঙতে হবে। একটা ভাঙলাম রাস্তার এগেনস্টে এইরকমভাবে, একটা ভাঙলাম রাস্তার এগেনস্টে এইরকমভাবে। তাহলে আমার থিটাটা কোনটা, থিটাটা এইটা। তাহলে রাস্তার প্যারালালি যেটা সেটা কী হবে, পি কস থিটা, আর রাস্তার সাথে যেটা পারপেন্ডিকুলার সেটা কী হবে, পি সাইন থিটা। বোঝা গেল না, যায়নি? হ্যাঁ দাদা। এবার তুই যেই উপাংশগুলোকে ভেঙে নিলি, তখন দেখ তোর সমস্ত ফোর্সগুলো তোর বেরিয়ে গেল। নর্মালি একটা বিমে যখন এরকম ইনক্লাইন ফোর্স যখন কাজ করে পি, এর দুটো এফেক্ট কাজ করে। একটা এর তুই যদি ইনক্লাইনভাবে ঠিক, তুই সাপোজ একটা দেখবি কোনো একটা জিনিসকে, যে কোনো জিনিস, এই যে বডিটা,
তুই ওপর থেকে চাপ দে, ওপর থেকে চাপ দিলে কী হবে দেখ, এর নিচের দিকেই নামবে। তুই এই যে বডিটা তুই এরকমভাবে ঠেল, দেখে এদিক দিয়েই গড়ি চলে যাচ্ছে। বাট এই বডিটাকে তুই যখন এরকম ইনক্লাইনভাবে চাপ দিবি তখন কী হবে, এরকম কোণের দিকেও বসবে আবার সামনের দিকেও সরে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। তার মানেটা কি হচ্ছে, তুই যখনই একে ইনক্লাইনভাবে যেই চাপটা দিচ্ছিস সে নিচের দিকে বসছে, মানে কি একটা ভার্টিক্যালি কম্পোনেন্ট কাজ করছে, আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে মানে একটা হরিজন্টাল কম্পোনেন্ট কাজ করছে। ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার। আর কোনো ডাউট? সেই জন্য আমাকে এটাকে উপাংশে ভেঙে নিয়ে তারপর আমাকে রিজলভ করা, মানে কি রিজলভ করা মানে হচ্ছে আমার ওই বডিটার উপর যা যা ফোর্স করছে তার সামেশন অফ এইচ সামেশন অফ ভি বার করা। এবার সামেশন অফ এইচ সামেশন অফ ভি যে বার করবি কারো তো একটা রেসপেক্টে বার করতে হবে। আমি কার রেসপেক্টে, আমি রাস্তাটাকে ধরে নিচ্ছি যে রাস্তার একটা প্যারালাল হবে, রাস্তার একটা পারপেন্ডিকুলার হবে। যদি আমার ডব্লুটা এরকমভাবে কাজ করতো তাহলে আমার কোনো অসুবিধা থাকতো না। যদি আমার ডব্লু এরকমভাবে কাজ করতো তাহলে কোনো অসুবিধা থাকতো না। যেমন দেখ যখন আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট করলাম, আরে আরবি কীরকমভাবে কাজ করবে, আরে আরবি হচ্ছে এরকমভাবে কাজ করবে, এর রাস্তার সাথে পারপেন্ডিকুলার, সুতরাং সেইটার আর উপাংশে ভাঙার দরকার নেই। আবার যখন ফ্রিকশান যখন কাজ করছে তখন রাস্তার সাথে প্যারালালি, তখন দেখ এটারও কোনো উপাংশ আমি ভাঙিনি। বাট যদি রাস্তার সাথে যদি প্যারালাল আর পারপেন্ডিকুলার যদি না হয় তাহলেই তখন কিন্তু আমাকে সেই ফোর্সটাকে আমায় ভাঙতে হবে। বোঝা গেল? তুই যে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেলি, যে তোকে বলা ছিল তোমাদের নয় 1টা করে রসগোল্লা দেওয়া হবে, নয় 2টো করে রসগোল্লা দেওয়া হবে, তুই বলি না আমি 1.5টা রসগোল্লা খাবো, তোকে কী করবে তখন? কী করবে তখন তোকে? ভেঙে দেবে, তাই তো? একটা তোকে ভেঙে দিতে হবে, গোটা গোটা রসগোল্লা আছে তো। সেমভাবে এইটাও আমাকে রাস্তার সাথে করতে হবে। বল আর কিছু, আর কারো কিছু কনফিউশন? কারো এনি ডাউট? এইগুলো না আমি একদম সহ্য করতে পারি না, তোদেরকে জিজ্ঞাসা করছি তারা চুপচাপ কেন মাম হয়ে আছিস, কেন? তাহলে বেরিয়ে পড়তে হবে না? শ্বাসমূল বিশ্বাস বোঝা গেছে? হ্যাঁ দাদা। তা সেগুলো বল, ইন্ডিভিজুয়াল জিজ্ঞাসা করলে তারপর বলবি। শ্বাসমূল কি, কোথায় কি প্রবলেম হয়েছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক এটা। তাহলে কি বলছে দেখ, এবার স্পেশাল কেস, কিছু কিছু স্পেসিফিক কেস আছে। কীরকম স্পেসিফিক কেস বলছে? দেয়ার ইজ দ্য নো ফ্রিকশান, যখন ফ্রিকশান কাজ করে না, এফ এর ভ্যালু যখন 0 হয়, এফ এর ভ্যালু হচ্ছে 0, বিকামস তাহলে ই ইজ ইকুয়াল টু কি ভি স্কোয়ার বাই জি আর। দ্য রেজাল্ট সিচুয়েশন হোয়ার এজ দ্য প্রেশার অন দ্য আউটার হুইলস অ্যান্ড দ্য ইনার হুইলস আর দ্য সেমস ফ্রম মোমেন্ট সিজি ইজ ইকুয়াল টু 0 আর 1 ইজ আর 2, দেন দ্য ভেরি হাই সুপার এলিভেশন ইজ কল্ড দ্য ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশনস। তাহলে ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন কাকে বলে কালকে বলে দিয়েছিলাম। যখন আমার ফ্রিকশানটা যখন কিছু কাজ করবে না, যখন কোনো রকম ফ্রিকশান কাজ করবে না, তাহলে এই যে গাড়িটা আমার বাইরের দিকে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, সিম্পল একটা জিনিস ভাব, একটা গাড়ি যখন এইদিকে বেরিয়ে যেতে চাইছে, ঠিক আছে, এদিকে যখন গাড়িটা বেরিয়ে যেতে চাইছে তখন একে দুজন মিলে ধরে আছে, কে কে? এদিকে আউটার এজটা উঁচু হয়ে আছে আর একটা ফ্রিকশানটা যেতে দিচ্ছে না, ঠিক আছে, ফ্রিকশানটা বলছে যখন আমার ফ্রিকশান কাজ করছে না, ফ্রিকশান 0 হয়ে যাচ্ছে, সাপোজ তোরা কোনো একটা বন্ধুকে দুজন বন্ধু মিলে হাত ধরে টেনে দাঁড়িয়ে আছিস, বিশ্বাস বললো ভাই আমি পারছি না, তখন ওই বন্ধুটাকে টেনে ধরে রাখতে গেলে আর একজন যদি থাকবে তাকে কি সেম ফোর্সই অ্যাপ্লাই করতে হবে না অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে? বেশি ফোর্স অ্যাপ্লাই। দিস ইজ দ্য সেম থিং। তাহলে কি বলছে, যখন আমার এফ যখন কাজ করবে না তখন আমাকে সুপার এলিভেশন থেকে আরও অনেক বাড়িয়ে দিতে হবে, তবে গাড়িটা আমার আটকাবে, না গাড়ি বেরিয়ে চলে যাবে, ঠিক আছে? তখন আমার গাড়িটাকে কী করতে হবে, গাড়িটাকে আমি আটকে দিতে হবে এরকমভাবে, নাহলে গাড়ি আমার তখন যদি এইটুকুনি দিস তখন গাড়ি অটোমেটিক বেরিয়ে চলে যাবে। তখন যে
ফিক্সড সুপার এলিভেশনটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফ্রিকশনাল ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশনস। কী বলছে? নো ফ্রিকশনস ডিউ টু দ্য প্র্যাকটিক্যাল রিজনস equation becomes the v square by gr, the result in this situation where the pressure on the outer and inner wheels are the same. তাহলে প্রেসার আউটার হুইল এবং ইনার হুইলস কখন সেম হয়? যখন হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন হয়, যখন আমার এফের ভ্যালুটা ফ্রিকশনের ভ্যালুটা যখন আমার জিরো হয়ে যায়। ঠিক আছে, তাহলে সুপার ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন ফর্মুলা কি কালকে বলেছিলাম, ই ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই জিআর। তাহলে এটাকে যদি ভিটাকে যদি কেএমপি যদি পুট করি তাহলে ই ইজ ইকুয়াল টু হয় ভি স্কোয়ার বাই 127 আর। ঠিক আছে, দুটোই মনে রাখতে পারিস। ওটা ভি ইন কেএমপি, যেটা হচ্ছে এতো। এইখানে এটা প্রুভ করেছে যে আমার R1 R2 কখনো হচ্ছে, কী করে R1 ইজ ইকুয়াল টু R2 হচ্ছে, যখন ফ্রিকশন যখন কাজ করছে না তখন R1 ইজ ইকুয়াল টু R2 হচ্ছে, সেটা প্রুভ করিয়েছে। পারলে দেখে নিস একবার। আবার যখন বলছে দেয়ার ইজ দ্য নো সুপার এলিভেশন, যখন সুপার এলিভেশন প্রোভাইড করছে তখন তাহলে কি, তখন ফ্রিকশনটাকে দিয়ে আমার রাখতে হবে। তাহলে যখন ই ইজ ইকুয়াল টু 0 দেন দ্য এফ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই জিআর, দেন ভি স্কোয়ার বাই জিআর রেজাল্টস দ্য ভেরি হাই কোএফিসিয়েন্ট অফ দ্য ফ্রিকশন। তাহলে E is equal to 0, F is equal to 0.15 for the same traveling speed, VV is equal to FGR, and VV is the restricted speed. মানে যখন সুপার এলিভেশন যখন আমি প্রোভাইড করছি না, এবার ল্যাটারাল ফ্রিকশন কোএফিসিয়েন্টের ভ্যালু যখন 0.15, তাহলে E প্লাস F ইজ ইকুয়াল টু কি ছিল, ভি স্কোয়ার বাই জিআর। তাহলে আমার এফটা যদি 0 হয়ে যায় তাহলে তখন ভি ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, রুট ওভার অফ এফ জিআর। তাহলে এই যে ভিটা, তখন এটা ভিটাকে বলা হচ্ছে আমার রেস্ট্রিক্টেড স্পিড। ইম্পর্টেন্ট জিনিস এগুলো। এবার হচ্ছে গাইডলাইন অফ দ্য সুপার এলিভেশনস। তাহলে আমি ওটা তখন ডিজাইন করলাম সুপার এলিভেশনের ফর্মুলাটা দিয়ে, ই প্লাস এফ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই জিআর। এবার বলছে ডিজাইন, কালকে আমি যেমন ডিজাইন তোকে বলেছিলাম, ফার্স্ট কি বলছে দেখ, হোয়াইল দ্য ডিজাইন অফ দ্য ভেরিয়াস এলিমেন্টস অফ দ্য রোড লাইক সুপার এলিভেশনস উই ডিজাইন ইটস ফর এ পার্টিকুলার ভেহিকলস ইজ কল্ড দ্য ডিজাইনস ভেহিকলস অ্যান্ড হুইচ হ্যাজ দ্য সাম স্ট্যান্ডার্ড ওয়েট অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডাইমেনশনস। এটা আমার কোনো ম্যাটার করছে না, ঠিক আছে, এটা আমার কিছু কাজে লাগবে না। Next কি বলছে, but in actual case the road has to be for the fixed traffic super elevation designs for the two particular vehicles traveling a particular speeds may not be suitable for the others vehicles। এসব কিছু লাগবে না, ঠিক আছে, বাদ দে। এবার দেখো ডাইরেক্ট আমি ঢুকছি ডিজাইন অফ সুপার এলিভেশন। কালকে যেহেতু 3টে স্টেপ পড়িয়েছিলাম, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। কী বলছে, ফর দ্য ফাস্ট মুভিং ভেহিকলস প্রোভাইডিং হায়ার সুপার এলিভেশন, যদি আমার গাড়ির স্পিড যদি বাড়ে, দেখ কীরকমভাবে জিনিসগুলো ভাবতে হবে, থিঙ্কিং করতে হবে। না থিঙ্কিং করলে কিন্তু হবে না। এই পুজো আসছে, জামা প্যান্ট কিনতে যাবো, কী জামা কিনবো, কী প্যান্ট কিনবো, সেসব ভাববো, আর পড়াশোনা নিয়ে ভাববো না, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এটা বলে রাখলাম আমাদের। তাহলে ই প্লাস এফ ইজ ইকুয়াল টু কি, ভি স্কোয়ার বাই জিআর, এটা আমরা দেখতে পেলাম। তাহলে একটা জিনিস বল, সুপার এলিভেশনটা ভেলোসিটির সাথে কীরকমভাবে রিলেশানে আছে? সুপার এলিভেশনটা ভেলোসিটির সাথে কীরকম রিলেশানে আছে? বলে ফেল। প্রপোর্শনালি। এই ভেরি গুড, স্কোয়ার প্রপোর্শনাল বলতে হবে, ভেলোসিটির সাথে স্কোয়ারের প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে ইজ আর আর এর সাথে কি, তাহলে দেখ ভি যত বাড়বে সুপার এলিভেশন কিন্তু তত সময় বাড়াতে হবে। তার মানে কি, হায়ার ভেহিকলস, হায়ার স্পিড ভেহিকলের জন্য কিন্তু সুপার এলিভেশন ভ্যালু কিন্তু হায়ার হবে। আর রেডিয়াসের ভ্যালু যত আমার কম হবে তত সুপার এলিভেশন কিন্তু বাড়াতে হবে। সুতরাং আমাকে যদি সুপার এলিভেশন যদি কম করতে হয়, রেট অফ সুপার এলিভেশন মানে তো ক্যাপিটালিটা, যদি এটা কম করতে হয় তাহলে আমার ভি এর ভ্যালুটাকে কম রাখতে হবে, অথবা আর এর ভ্যালু আমার বেশি রাখতে হবে। সিম্পল ব্যাপার, ভি এর ভ্যালু কমে গেলে ই এর ভ্যালু কমে যাবে, আর আর এর ভ্যালু বেড়ে গেলে ই এর ভ্যালু কমে যাবে। আর ল্যাটারাল ফ্রিকশন কোএফিসিয়েন্ট ওটা তো ফিক্সড। ঠিক আছে, এবার কি বলছে দেখ, for slow moving vehicles providing the lower, for fast moving vehicles providing the higher super elevations without considering the coefficient of the friction safe and centrifugal force is finally counteracted by the weight of the vehicles and super elevations. And for the slow moving vehicle যদি আমার আস্তে গাড়ি যায়, লোয়ার সুপার এলিভেশন প্রোভাইড করতে হবে বলে দিলাম, কনসিডারিং দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনস ইজ সেফ। এসব কিছু মাথায় রাখতে হবে না। এবার দেখ স্টেপ নাম্বার 1-এ কী আছে, ফার্স্ট স্টেপ নাম্বার 1,
find E for the 75% design speed and neglecting the F. পরীক্ষা খুব কোশ্চেন দেয় 75% অফ ডিজাইন স্পিড কেন নেওয়া হয়? 75% অফ ডিজাইন স্পিড নেওয়া হয়, কালকে তোদের আমি ফার্স্ট স্টেপ কি লিখিয়েছিলাম বলতো? কাল ফার্স্ট স্টেপ কি করিয়েছিলাম? কালকে ফার্স্ট স্টেপ কি লিখিয়েছিলাম? দেখেছিস? কারণ বলতে পারছিস না। ফার্স্ট স্টেপ কাল কি লিখেছিলাম বল? লিখেছিস তো তোরা? E plus F equal to V square by GR. ভেরি গুড। তারপর কি বলেছিলাম? E প্লাস এফ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই জি আর ধরে এফ এর ভ্যালু আমায় 0 পুট করতে হবে, করে ওখানে এফ এর ই এর ভ্যালুটা আমায় বার করতে হবে, সেটা বলেছিলাম না? এফটাকে 1.15 ধরে ই এর ভ্যালুটা বার করতে হবে, কোনটা? 0.15 ধরে 0.15 ধরে আমি এর ভ্যালুটা বার করবো। যদি আমার ইয়ের ভ্যালুটা যদি 0.7 থেকে 0.7% থেকে যদি বেড়ে যায়, তাহলে আমাকে পরের স্টেপ নাম্বার 2তে যেতে হবে। এখানে কি বলছে দেখ, ফাইন্ড দ্য 75% অফ দ্য ডিজাইন স্পিড। এটা প্রথমে আমরা করবো না। যদি মিক্স ট্রাফিক যদি বলে দেয়, মিক্স ট্রাফিক কথাটা যদি উল্লেখ করে দেয়, তখনই কিন্তু 75% স্পিড নিয়ে করবো। মিক্স ট্রাফিক মানে কি, সাপোজ একটা রাস্তার মধ্যে দিয়ে সাইকেল যাচ্ছে, একটা রাস্তার মধ্যে দিয়ে স্কুটি যাচ্ছে, একটা রাস্তার মধ্যে দিয়ে ট্রাক যাচ্ছে, মানে সব রকম মিক্সড আছে, কারো ভেলোসিটি বেশি, কারো ভেলোসিটি কম। সুতরাং সেই মিক্স ট্রাফিকের জন্য ভেলোসিটিটা আমার কিছুটা রিডিউস করে ধরা হয় 75%। তাহলে এটা আমার কী হয়ে যাবে? ই ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই, তোরা যদি জি এর ভ্যালুটা 9.81 বসাস এবং এই ভি এর ভ্যালুটা তো যদি 0.278 বসাস, তাহলে এটাকে আরেকটা শর্টকাটে মনে রাখতে পারিস, ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 225R। দেখ তাই আসবে, ঠিক আছে? এটা E1 বেরোলো। বলছে E1 যদি আমার 0.07 থেকে ছোটো হয়ে যায়, তাহলে ব্যাস কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইলস E1 তাহলে আমার ওকে, মানে এখানে হয়ে আমার গল্প শেষ, ঠিক আছে? বলছি এবার যদি E1 এর ভ্যালুটা যদি 0.07 থেকে যদি বেশি হয়, তাই তখন আমার নেক্সট স্টেপে আসতে হবে। নেক্সট স্টেপে কী করবো? স্টেপ নাম্বার 3, F1 দ্য ডিজাইন স্পিড ম্যাক্সিমাম ই। F1টা ফ্রিকশানটা আমার বার করতে হবে, যেটা হচ্ছে ভি স্কোয়ার বাই জিআর মাইনাস 0.07। যদি এফ এর ভ্যালুটা 0.15 থেকে কম আসে, দেন দ্য ম্যাক্সিমাম সুপার এলিভেশন 0.07, আমি 7% আমায় প্রুভ করতে হবে। বাট যদি আবার এফ এর ভ্যালুটা যদি আমার হয়ে যায় 0.15 থেকে যদি বেশি হয়, তখন আমার করতে হবে স্টেপ নাম্বার 4। তাহলে তখন কী হবে? ই ম্যাক্সিমাম প্রোভাইড করতে হবে, এফ ম্যাক্সিমাম প্রোভাইড করতে হবে, করে আমার অ্যালাউয়েবল স্পিড, যে ভি এম, এটাকে বলে অ্যালাউয়েবল স্পিড। তখন আমায় অ্যালাউয়েবল স্পিডটা বার করতে হবে। কারণ যখন যদি আমি দেখি যে আমার ই এর ম্যাক্সিমাম ভ্যালু বসিয়েও আমার ফ্রিকশানটা ম্যাক্সিমাম আসছে না, তাহলে সেই রাস্তার ক্ষেত্রে ভেলোসিটি আমি অত বেশি রাখতে পারবো না। কারণ আমি দেখালাম যে সুপার এলিভেশন কমাতে গেলে আমাকে দুরকমভাবে কমাতে হবে, রেডিয়াস কমাতে হবে অথবা ভেলোসিটি কমাতে হবে। সাপোজ একটা তুই রাস্তা দিয়ে যাচ্ছিস, সেখানে লেখা আছে স্পিড লিমিট 20 kmph, তুই যাচ্ছিস 40 দিয়ে, তোর অ্যাক্সিডেন্ট অনিবার্য। যারা গরু ছাগল হয় তারা জানেন না, তারা এসব করে। কারণ ওখানে 20 kmph এর জন্যই কিন্তু রাস্তার সব ডাইমেনশনগুলো প্রোভাইড করা আছে। বোঝা গেল? এবার আমি সুপার এলিভেশন কী করে কমাতে পারি? দুরকমভাবে, নয় ই এর ভ্যালুকে বাড়াতে পারি, ভি এর ভ্যালুকে কমাতে পারি, নয় আর এর ভ্যালুকে বাড়াতে পারি। এবার আর মানে তো রেডিয়াস বাড়াতে গেলে তো আমাকে জায়গা কিনতে হবে, সে জিনিসটা আমার ইকোনমিক্যাল হবে না। সুতরাং আমাকে যে কাজটা করতে হবে, ভি এর ভ্যালুটাই আমাকে কমাতে হবে। সো ভি এ মানে অ্যালোয়েবল স্পিড ইজ গ্রেটার অর ইকুয়াল টু ভি, দেন দ্য ডিজাইন ইজ অ্যাডুকেট and provide E is equal to 0.07, otherwise speed limited to the allowable speed এত। যদি ভিএটা এটা হয় না কখনো, ভিএটা ভির থেকে বড় হয় না, ভিএটা ভির থেকে ছোটই হয়, কারণ অ্যালাউয়েবল স্পিড আমার তখন কমিয়ে দিতে হয়, ঠিক আছে? এই হচ্ছে স্টেপ। যদি মিক্স ট্রাফিক যদি আমার না বলে, আমি ওখানে একটা জিনিস ভুল করেছিলাম, ওটা স্টেপ 1টা করে রাখ, যে প্রথমে এফ এর ভ্যালুটাকে আমি 0 ধরতে হবে, ঠিক আছে? এফ এর ভ্যালু 0 ধরে আমি বার করবো। প্রথমে এফটা যে 0.15 বলেছিলাম, 0.15 কনসিডার করবো না, এফ এর ভ্যালুটাকে আমি 0 পুট করবো। যদি নর্মাল যদি বলে দেয়, আমি ধরে নেবো ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশনে আছে, ঠিক আছে? ধরে আমি ই এর ভ্যালুটাকে বার করবো। বাট 75% এই যেটা করেছে, এই 75%টা তখনই করবি যখন আমার মিক্স ট্রাফিক কোশ্চেনে কিন্তু বলে দেবো। যদি না বলে দেয়, তাহলে করার কোনো দরকার নেই।
যে মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম সুপার এলিভেশনস কালকে বলে দিয়েছিলাম। কী কী বলেছিলাম মিনিমাম ম্যাক্সিমাম সুপার এলিভেশনস তাড়াতাড়ি বলে দে। প্লেন অ্যান্ড রোলিং, মাউন্টেনিয়াস আর আরবান। বল রে। বলবি তো? শ্বাসমূল কি কাল কিছু লিখিসনি নাকি? শ্বাসমূল কালকে কিছু লিখিসনি নাকি? তোদের পেছনে না প্রচুর বকবক করতে। 7% যদি হয় তাহলে প্লেন আর রোলিং এরিয়া, আর 10% হচ্ছে মাউন্টেনিয়াস যেখানে স্নো বাউন্ডেড করবে না, আর হচ্ছে 4% হচ্ছে আরবান এরিয়া জন্য। আর যেখানে স্নো বাউন্ডেড করবে সে তার জন্য কত পার্সেন্ট মাউন্টেনিয়াসের? ওখানে 10% দাদা, সরি 10%। স্নো বাউন্ডেড যেখানে করবে না সেখানে হচ্ছে 10%, যেখানে স্নো বাউন্ডেড করবে সেখানে 7%। তাহলে কালকের পিডিএফটা খুলে কি দেখে দেখে বলছিস নাকি? লিখি নিয়ে কথা, পিডিএফটা খুলে দেখে নি। না না না, আমার লেখা আছে। ভেরি গুড। দেখ, আইআরসি মানে কি? ইন্ডিয়ান রোড কংগ্রেস স্পেসিফাই দ্য ম্যাক্সিমাম সুপার এলিভেশন 7% ফর দ্য প্লেন অ্যান্ড রোলিং ট্রেন্স ওয়াইল দ্যাট অফ দ্য হিলি ট্রেন্স নট বাউন্ডেড বাই দ্য স্নো, তখন সেখানে হচ্ছে 10%। অ্যান্ড আরবান রোড বলে দিয়েছে 4%। অ্যান্ড মিনিমাম সুপার এলিভেশনস হচ্ছে 2 থেকে 4% ফর দ্য ড্রেনেজ পারপাস অ্যান্ড স্পেশালি ফর দ্য লার্জ রেডিয়াস অফ দ্য হরিজন্টাল কার্ভ অ্যান্ড ফর দ্য হিলি ট্রেন্স বাউন্ডেড বাই দ্য স্নো উই টেক দ্য ম্যাক্সিমাম সুপার এলিভেশন হচ্ছে 7%। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার হিলি টেরেন স্নো বাউন্ডেড সেটা হচ্ছে 7%। কালকে যেগুলো বলেছিলাম সেটাই আর কি। এবার হচ্ছে অ্যাটেনমেন্ট অফ দ্য সুপার এলিভেশন। সুপার এলিভেশন কী করে আমি অ্যাটেন্ড করবো? ঠিক আছে, সুপার এলিভেশন দুরকমভাবে পেতে পারি। একটা হচ্ছে এলিমিনেশনস অফ দ্য ক্রাউন্স অফ দ্য ক্যাম্বার সেকশন। কী আছে? এলিমিনেশন অফ দ্য ক্রাউন অফ দ্য ক্যাম্বার সেকশনস, আর একটা হচ্ছে রোটেশন অফ দ্য পেভমেন্ট টু অ্যাটেন্ড দ্য ফুল সুপার এলিভেশনস। দেখ কী বলতে চাইছি, খুব ইন্টারেস্টিং, পরীক্ষা কিন্তু কোশ্চেন দেয় এগুলো। এই যে আমাদের ক্রাউন কাকে বলে? এবার হচ্ছে অ্যাটেনমেন্ট অফ দ্য সুপার এলিভেশন। অ্যাটেনমেন্ট অফ এসি। একটা রাস্তা কি আছে? এই স্টেট আছে, এই 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 এই, ঠিক আছে, এই হলো। এবার বলছে কি, এই যে এই পয়েন্টটা, এটাকে কি বলা হচ্ছে? ক্রাউন বলা হচ্ছে। দিস ইজ দ্য ক্রাউন। বলছে এই এলিমিনেশন অফ দ্য ক্রাউন, বলছে এই ক্রাউনটাকে আমি আস্তে আস্তে সরিয়ে নিয়ে যাব। ঠিক আছে, এই ক্রাউনটাকে আস্তে আস্তে এইখানে নিয়ে যাব, এরমভাবে জুড়বো, আবার এখানে এরমভাবে জুড়বো, আবার এখান থেকে এরমভাবে জুড়বো, আবার এখান থেকে এরমভাবে জুড়বো, এরকম স্ট্রেট হয়ে যাবে। তাহলে এই ক্রাউনটা আস্তে আস্তে আমার কী হয়ে যাচ্ছে? এই ক্রাউনটাকে আমি এলিমিনেশন করে দিচ্ছি। দিস ইজ দ্য এলিমিনেশন অফ দ্য ক্রাউন। বোঝা গেল? এরকম আরেকবার বলো না। এই যে রাস্তার যে ক্রাউন পয়েন্টটা, ক্যাম্বারের টপ পয়েন্টটাকে বলে ক্রাউন, এইটাকে ঠেলে ঠেলে আমি আস্তে আস্তে পেছনের দিকে সরিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে আস্তে আস্তে এই উঁচুটা কোন দিকে চলে যাবে? পেছনের দিকে চলে যাবে। তাহলে আলটিমেট রাস্তাটা আমার কীরকম হয়ে যাবে? একটা পুরো স্ট্রেট, এরকম স্ট্রেট লাইন হয়ে যাবে। তাহলে দেখ, তখন আমার ইনার এজটা কি ডাউন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইনার এজ, আর এইটা হয়ে যাচ্ছে আউটার এজ। এখানে দেখ ছবিটা আরও ভালো করে দেওয়া আছে। এই যে বলছে এলিমিনেশন অফ দ্য ক্রাউন অফ দ্য ক্যাম্বার সেকশনস। তাহলে আমি ক্যাম্বার সেকশনের ক্রাউনটাকে আমি তুলে দিচ্ছি। কী করে তুলছি? রোটেশন অফ দ্য আউটার এজ অ্যাবাউট দ্য ক্রাউন। এই যে আউটার এজ মানে কোনটা? এইটা হচ্ছে আউটার এজ। এই আউটার এজের রেসপেক্টে আমি রোটেশন করছি। অ্যান্ড আউটার হাফ ক্রস স্লোপ রোটেটেড অ্যাবাউট দ্য ক্রাউন্স অ্যান্ড ডিজায়ার রেট ফলস সেম প্লেন ইন দ্য ইনার হাফ। মানে এইটা আমার যেরকম আছে জাস্ট এইটাকে আমি আস্তে আস্তে তুলছি, ওপরের দিকে তুলছি, তুলে এর যে স্লোপটা আমার থাকবে সেই স্লোপে আমি নিয়ে চলে যাব। এটা হচ্ছে আমার এলিমিনেশন অফ দ্য ক্রাউন।
ঠিক আছে, শিফটিং অফ দ্য পজিশন অফ দ্য ক্রাউন্স অ্যান্ড ইন দিস মেথড অলসো দ্য ডায়াগোনাল ক্রাউন্স মেথডস, যে আমি ইনার আউটার এজের রেসপেক্টে আমি তুলছি। আউটার এজের মেন মন্দা কথা হচ্ছে আমার এই যে ক্রাউনটা আমার এইখানে চলে যাবে, ক্যাম্বারের যে ক্রাউন, কার্ভের ক্ষেত্রে জলটা আমার কোন দিক দিয়ে করাবে, একদিকেই করাবে। নর্মাল রাস্তার ক্ষেত্রে বৃষ্টির জল কী করতো, দুদিকে করাতো, এদিকে করাতো, এদিকে করাতো, বাট এটার ক্ষেত্রে আমার একদিকে করাবে। এই যে ক্রাউনটাকে এটাকে আমি শিফট করে আউটার এজে নিয়ে চলে যাচ্ছি। বোঝা গেল? আর একটা কী বলেছে, যে অ্যাটাচমেন্ট অফ দ্য রোটেশন অফ দ্য পেভমেন্ট, ওটা কীরকমভাবে করা, এই যে আমার রাস্তাকে রোটেট করানো হচ্ছে। কীরকমভাবে রোটেট করানো হচ্ছে, যে আমার রাস্তাটা কীরকম ছিল, আমার রাস্তাটা এইরকম অবস্থায় রাস্তাটা ছিল, এইরকম রাস্তা ছিল, ঠিক আছে। এবার আমাকে এইটাকে কীরকম করতে হবে, এটা এরকম ঢাল করতে হবে, এইটাকে উঁচু করতে হবে, এটাকে নিচু থাকবে, দিস ইজ দ্য সুপার এলিভেশনস। তাহলে এটাকে করতে গেলে কি বলছে, বলছে আমাকে এই সেন্টারের রেসপেক্টে আমি রোটেশন করব, এই সেন্টারের রেসপেক্টে রোটেশন করব। তাহলে হাফ এজ ওপরের দিকে উঠে যাবে। যদি এটাকে নর্মাল ফ্ল্যাট ধরা হয়, এটাকে নর্মাল যদি ফ্ল্যাট রাস্তা ধরা হয়, কোনো ধরলাম আমি কোনো ক্যামেরা প্রোভাইড করিনি, তাহলে এইটার রেসপেক্টে যখন আমি রোটেট করব, তাহলে আউটার এজটা ওপরের দিকে উঁচু হয়ে যাবে, ইনার এজটা নিচের দিকে নিচু হয়ে যাবে। তাহলে এবার এই যে রোটেশন যে আমি করছি অ্যাবাউট দ্য সেন্টার পয়েন্ট, তখন দুরকমভাবে হয়, একটা হচ্ছে তোর আউটার এজ ওপরে উঠবে, ইনার এজ নিচে নামবে, আর একটা হয় আউটার এজটাই শুধু ওপরে উঠবে, ইনার এজ কিন্তু নিচে নামবে না, ওটাই বলেছে। তাহলে দুটো দেয়ার আর দ্য টু মেথডস অফ দ্য অ্যাটেনিং সুপার এলিভেশন বাই রোটেশন অফ দ্য পেভমেন্টস। কী বলছে, রোটেশন অ্যাবাউট দ্য সেন্টার লাইন, যদি আমি সেন্টার লাইনের রেসপেক্টে রোটেট করি। আর একটা কী বলছে, রোটেশনস অ্যাবাউট দ্য ইনার এজ। প্রথম কন্ডিশনটা হচ্ছে সেন্টার লাইনের রেসপেক্টে রোটেট করছি, এইখানটাকে চেপে ধরছি, চেপে ধরে আমি, এইটা আমার হরিজন্টাল রাস্তা ছিল, এদিকটাকে আমি হাফ তুলছি ওপরের দিকে, এদিকটাকে হাফ নামাচ্ছি। সেমভাবে যখন আমার এইটাই যখন আমার উপরে চলে গেল, মানে যখন আমি ইনার এজের রেসপেক্ট যখন রোটেশন করছি, তাহলে এইটা আমার আপার এজে উঠে গেল, আর এটা আমার স্ট্রেট রইল। আমাদের সব থেকে বেস্ট হচ্ছে যখন আমি সেন্টার লাইনের থ্রু দিয়ে করি। কেন সেন্টার লাইনের থ্রু দিয়ে করি, কারণ দেখ ইনার এজটা যখন ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, তখন যে পোর্শন আমাকে মাটি কাটতে হবে, এইখানে মাটিটা আমার ফিলিংয়ে কাজে লেগে যাবে, ফলে আমার জিনিসটা আমার ইকোনমিক্যাল হবে। পরীক্ষায় কোশ্চেন দেয় যে আমার সুপার এলিভেশন প্রোভাইড করা কোনটা বেশি ইকোনমিক্যাল, সেটা হচ্ছে অ্যাবাউট দ্য সেন্টার পয়েন্ট, সেন্টার লাইন। কেন, কারণ যে ভলিউম আমাকে মাটি কাটতে হবে, সেই ভলিউম আমাকে মাটি তুলে দিতে হবে। বাট ইনার এজের রেসপেক্টে রোটেশন করে দেখ, ওখানে পুরোটাই ফিলিং করতে হবে। এই যে তুই যে আউটার এজটা পুরোটা যে ফিল করবি, এই পুরোটাই আমাকে ফিলিং পারপাসে ইউজ করতে হবে। তাহলে ফলে আমি এত মাটি পাবো কোথা থেকে? বোঝা গেল কি বললাম? তাহলে আমার বেস্ট হচ্ছে সবসময় সেন্টার লাইনের রেসপেক্টে করা। কি বলছি দেখ এবার, দ্য পেভমেন্ট ইজ রোটেটেড সাচ দ্যাট দ্য ইনার এজ ইজ প্রেজেন্ট ডিপ্রেসড and outer edge is raised by the half of the total amount of the super elevation, that is e by 2 from the respect of the center line. মানে আমার তোর যা সুপার এলিভেশন দরকার তার হাফ হচ্ছে আমি এদিকে তুলবো, তার হাফ আছে ওদিকে নামাবো। তাহলে আমি যদি এইখান থেকে যদি আমি দেখি একদম ইনার এজের রেসপেক্ট আউটার এজ, তাহলে দেখ টোটালটা আমার হয়ে যাচ্ছে। This method is pavement section is rotated about the center lines and the vertical profile of the center lines remains unchanged. The outer edge is banked and inner edge is depressed, resulting in advantage of the balancing the earth, যেটা বললাম। তাহলে আমার এটা হওয়ার হলে কি হবে, আর্থ আমার ব্যালেন্স হয়ে যাবে। And the disadvantage of this method, the drainage problems due to depressing the inner edge the below the general level. তাহলে আমার কি হয়ে যাবে, ড্রেনেজ জলটা আমার বেরোবে না, কারণ জেনারেলের থেকে তো নিচের দিকে নেমে গেছে কোনোটা। The drainage problem is the greater significance is areas and high rainfalls when the subgrade is cutting and level and train. তাহলে এটা কখন আমার প্রচুর প্রবলেম হবে, যখন আমার প্রচুর বৃষ্টিপাত হবে এবং সাবগ্রেডটা যখন আমার কাটিং করে রাস্তাটা তৈরি। রাস্তা তো দুরকমভাবে করা যেতে পারে, একটা হচ্ছে আমার এমব্যাঙ্কমেন্ট, একটা হচ্ছে কাটিং। ঠিক আছে,
এবার হচ্ছে রোটেশন অফ দ্য ইনারেজের রেসপেক্টে যেরকম বললাম সেম এরকমভাবেই ইনারেজের রেসপেক্টে রোটেট করা একটা পড়ে নেবে, আর এখানে বেশি কিছু নেই। তাহলে সুপার এলিভেশনের পার্ট মোটামুটি কমপ্লিট। এবার যেটা আসছে তোর রেডিয়াস, অ্যালাউয়েবল রেডিয়াস যেটাকে আমাদের বলা হয়, রেডিয়াস অফ দ্য হরিজেন্টাল কার্ভ, বা যেটাকে রুলিং রেডিয়াস বলা হয়। রুলিং রেডিয়াস জিনিসটা কি, আমরা কি পড়লাম কালকে, আমি তোদের বলে দিয়েছিলাম অবশ্য, যেটাকে বলে রুলিং রেডিয়াস অর অ্যাবসলিউট মিনিমাম রেডিয়াস। অ্যাবসলিউট মিনিমাম রেডিয়াস, অ্যাবসলিউট মিনিমাম রেডিয়াস মানে কি, ই প্লাস এফ ইজুয়াল টু ভি স্কোয়ার বাই 127 আর, ঠিক আছে, ভিটা ইন কেএমপিএইচ। তাহলে অ্যাবসলিউট মিনিমাম রেডিয়াস কখন পাবো, বলছে আর ইজুয়াল টু ভি স্কোয়ার বাই ই ম্যাক্স 127 ইন্টু ই ম্যাক্স প্লাস এফ ম্যাক্স, মানে এ এর ভ্যালু ম্যাক্সিমাম প্রোভাইড করবো, এফ এর ভ্যালু ম্যাক্সিমাম প্রোভাইড করবো, করে আমি যে আর এর ভ্যালুটা পাবো সেটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট মিনিমাম রেডিয়াস। মানে এর থেকে কম রেডিয়াস কিন্তু আমি প্রোভাইড করতে পারবো না, এর থেকে আমার রেডিয়াস কিন্তু বাড়াতে হবে। বাট আমি যখনই ই ম্যাক্স প্রোভাইড করবো, যখনই এফ ম্যাক্স প্রোভাইড করবো, তখন কিন্তু মিনিমাম আমার রেডিয়াসটা প্রোভাইড করতে হবে। কারণ আমরা রেডিয়াসের সাথে কি জানি, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে রেডিয়াস যদি কম প্রোভাইড করি তখন ই ম্যাক্স, এইটা কি ভ্যালুটা ই ম্যাক্স হয়ে যাবে, এফ ভ্যালুটা কি এম ম্যাক্স হয়ে যাবে। আবার আর এর ভ্যালু যদি ম্যাক্সিমাম প্রোভাইড করি তাহলে এর ভ্যালুটা কি মিনিমাম হবে, এফ এর ভ্যালুটা কি মিনিমাম হবে। সুতরাং আমরা কখনোই চাইবো না যে আরটা ম্যাক্সিমাম, কারণ আর ম্যাক্সিমাম করা মানে রাস্তার জায়গাটা অনেকটা নিয়ে নেবে। রাস্তার জায়গা নিয়ে, আর মানে কি কার্ভটা আমার এইরকমভাবে এইরকমভাবে কার্ভটা ঘুরবে, আর আর যদি ছোট হয় তাহলে কার্ভটা কি এরকমভাবে ঘুরে যাবে। তাহলে গভর্নমেন্ট কোনটা চাইবে, নিশ্চয়ই এইটা করতে চাইবে, কিন্তু আরটা যদি আমার মিনিমাম প্রোভাইড করা তাহলে আমার জায়গা কম লাগবে। The radius of the horizontal curve is important design aspect to the geometric design. The maximum compatible speed horizontal curve depends on the curve. Although it is possible to the designs curve maximum super elevations and the coefficient of the frictions. তাহলে কখন হবে, ম্যাক্সিমাম সুপার এলিভেশন প্রোভাইড করবে অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ দ্য ফ্রিকশনস। ইট ইজ নট ডিজারেবল বিকজ দ্য রিঅ্যালাইনমেন্ট উড বি দ্য রিকোয়ার্ড ফর দ্য ডিজাইন। এত কিছু মনে রাখতে হবে না। দ্য রুলিং মিনিমাম রেডিয়াস আর রুলিং ক্যান বি ডিরাইভড বাই অ্যাজিউমিং দ্য ম্যাক্সিমাম সুপার এলিভেশন অ্যান্ড দ্য ম্যাক্সিমাম কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এটা শুধু মনে রাখছি। তাহলে আর রুলিং ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই ই প্লাস এফ। অঙ্ক আছে, তাহলে সুপার এলিভেশনটা ক্লিয়ার হয়ে গেল। বাট এক্সট্রা ওয়েডেনিংকে দেখিয়ে দিয়েছিলাম না, দেখায়নি। এক্সট্রা ওয়েডেনিং দেখিয়েছিলাম না, দেখায়নি। ফর্মুলা ডেরিভেশনটা বলা হয়নি না। এবার নেক্সট আসছে আমি এক্সট্রা ওয়েডেনিং। কী সব ঝিমিয়ে পড়েছিস না কেটে বললি বলতো, কী ব্যাপার তোদের, বোঝা যাচ্ছে না, বিরক্ত লাগছে? বোঝা যাচ্ছে। এবার হচ্ছে এক্সট্রা ওয়েডেনিং। এক্সট্রা ওয়েডেনিং কি, আমি আগের দিন বলেছিলাম একটা মেকানিক্যাল একটা সাইকোলজিক্যাল। মেকানিক্যালের ফর্মুলা বলে দিয়েছিলাম, আজকে সেই ফর্মুলাটা ডেরিভেশনটা করবো। তাহলে কী হচ্ছে দেখ, এক্সট্রা অর্ডিনারি মানে কি, এই যে রাস্তাটা আমার অ্যাকচুয়াল রাস্তা কোনটা, আমার অ্যাকচুয়াল রাস্তা ছিল হচ্ছে এইটা, এই যে দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রোড, ঠিক আছে। সেই অ্যাকচুয়াল রোড দিয়ে সামনের চাকাটা কিন্তু আমার বেরিয়ে চলে এলো, সামনের চাকাটা বেরিয়ে চলে এসছে। এটা আমার রেডিয়াস কী ছিল, R1। তাহলে R1 হচ্ছে আমার অ্যাকচুয়াল রেডিয়াস,
এবার যখন এই পেছনের চাকাটা যখন আমার আসছে তখন কিন্তু দেখ আমার রাস্তার চাকাটা কিন্তু সরে গেছে, ঠিক আছে। তাহলে R2টা কি হচ্ছে আমার ইনক্রিজ রেডিয়াস, বোঝা গেল। সামনের গাড়ি আমার এই দিক থেকে এই দিকে আসছে, সামনের চাকা দিয়ে বেরিয়ে চলে এলো, বাট পেছনের চাকাটা কিন্তু গাড়িটা বেরিয়ে গেল। যারা গাড়ির দেখিস তোর তারা কিন্তু ভালো রকমভাবে বুঝতে পারবি কি কেসটা কি ঘটনাটা কি ঘটছে, বোঝা গেল। কারণ যখন ওই গাড়ির যে স্পিডের যে খেলাগুলো হয়, সামনের চাকা বেরিয়ে চলে আসে, পেছনের চাকাটা বাইরে থেকে বেরিয়ে যায়। আর এই যে এটাকে বলা হচ্ছে লেন্থ। তাহলে কি হচ্ছে এবার, তাহলে এই যে আমার যে বাড়াতে হচ্ছে এইটা কি বলা হচ্ছে আমার মেকানিক্যাল এক্সট্রা ওয়েটারিং। তাহলে এখানে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি কনসিডার করি, তাহলে আমি কতটা বাড়াতে হচ্ছে, এই জায়গাটা বাড়াতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কী করবো আমরা, তাহলে দেখ আমরা যদি এইটা পুরোটা যদি একটা ট্রায়াঙ্গেল কনসিডার করি, এক মিনিট, দেখ তাহলে এইটা যদি আমি একটা ট্রায়াঙ্গেল কনসিডার করি, এইটা একটা ট্রায়াঙ্গেল কনসিডার করলাম, আমি এইটাতেই ড্র করি, দাঁড়া আমি এইটাতেই ড্র করলাম, একটা ট্রায়াঙ্গেল কনসিডার করছি। তাহলে যার কি অতিভুজ সমান কি, অতিভুজ মানে কি R2 স্কোয়ার, R2 স্কোয়ার ইজ ইকুয়াল টু R1A স্কোয়ার প্লাস L স্কোয়ার, লিখতে পারি হ্যাঁ কি না। R2 স্কোয়ার ইজ ইকুয়াল টু R1 স্কোয়ার প্লাস L স্কোয়ার লিখতে পারি, হ্যাঁ না লিখতে পারি না, R1 স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। তাহলে আবার R1টা আমি কি লিখবো, R1-এর ভ্যালুটা দেখ, তাহলে R2 স্কোয়ার ইজ ইকুয়াল টু R1-এর জায়গায় লিখতে পারি RW মাইনাস WM তার হোল স্কোয়ার প্লাস L স্কোয়ার। কারণ R1টা হচ্ছে আমার এই পর্যন্ত, ঠিক আছে, প্লাস এটা WM, আর R2টা কত দূর আছে এই আউটারের পর্যন্ত। তাহলে R1-এর জায়গায় আমি লিখতে পারি, কারণ এই রেডিয়াসটাই তো ঘুরে এসে আমার এইখানে আসবে, এই রেডিয়াসটাই তো ঘুরে এসে তো এইখানে আসবে। তাহলে R1-এর ভ্যালুটা কি, R2 থেকে আমি WM মাইনাস করে দিলেই R1 পেয়ে যাব, লিখতে পারি না, বোঝা যাচ্ছে না কি বলছি। বুঝতে পারছিস না, আমার এই যে রেডিয়াসটা এটাকে যদি আমি ঘুরিয়ে দিই, সাপোজ এইখানটাকে ফিক্সড পয়েন্ট রেখে এদিকে এটাকে আমি ঘোরালাম এরকমভাবে, তাহলে এইখানেই তো আমার R2টা আসবে, আর এই R2 থেকেই তো এইটাই তো WM এক্সট্রা ওয়েটারিংটা, এই এখানে যেটা করা আছে এখানে দেখে এই রেডিয়াসটা ঘুরিয়ে আমার এখানে নিয়ে এসছে। তাহলে এই R2 থেকে WM মাইনাস করলেই তো আমি R1টা পাবো। তাহলে এবার প্লেন এটাকে আমি ফর্মুলা ফেলবো, R2 স্কোয়ার ইজ ইকুয়াল টু R2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু R2 ইন্টু WM প্লাস WM স্কোয়ার প্লাস L স্কোয়ার। R2 আমার কেটে গেল। তাহলে আমি এখানে লিখতে পারি কি 2R2 WM ইজ ইকুয়াল টু কি WM স্কোয়ার প্লাস L স্কোয়ার। আমাকে মেন বার করতে হবে কার ভ্যালুটা, আমাকে মেন বার করতে হবে হচ্ছে আমার WM এর ভ্যালুটা। তাহলে এবার এটাকে WMটাকে যদি নিয়ে যাই, WM এদিকে এলে যদি কমন নিই তাহলে কী হবে, এই লাইনটাকে আমি ওইদিকে লিখছি, ঠিক আছে, না দেখিনি এক মিনিট,
তাহলে কি এলো, 2r2wm 2r2wm ইকুয়াল টু হচ্ছে আমার n স্কোয়ার প্লাস এল স্কোয়ার, না কি এলো wm স্কোয়ার প্লাস এল স্কোয়ার, wm স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এখান থেকে আমার যদি wmটা যদি কমন নিয়ে নিই তাহলে কি পুরোটা থাকবে, 2r2 মাইনাস wm ইকুয়াল টু এল স্কোয়ার। তাহলে আবার wm ইকুয়াল টু কী হয়ে যাবে, এল স্কোয়ার বাই 2r2 মাইনাস wm। তাহলে এবার কি বলছে যে এই এলটা, এল মানে কি লেন্থ অফ দ্য ভেহিকেল, তো যেটা 6.1 বা 6 ধরা হয়, এলটা কি বলছে এখানে দেখ, ইফ দেয়ার ইজ দ্য এন লেন্স, কারণ আমরা আগের দিন লেন করেছি, লেনগুলো ডটেড লাইন দিয়ে ডিভাইড করা হয় এরকম। তাহলে এই রাস্তাটার মধ্যে কতগুলো লেন আছে, এই রাস্তাগুলোর জন্য 3টে দাদা, 3টে লেন আছে, ঠিক আছে। এইটা যদি না থাকতো, যদি আমার এইটা থাকতো তাহলে কতগুলো থাকতো, 2টো লেন থাকতো। বলছে ইফ দ্য রোড হ্যাজ এন লেন্স দ্য এক্সট্রা ওয়েডেনিং শুড বি প্রোভাইডেড অন ইচ লেন, প্রত্যেকটা লেনের জন্য এক্সট্রা ওয়েডেনিং প্রোভাইড করতে হবে। Therefore the extra widenings of the roads with n lanes is given by the n, যদি একটা মাত্র আমার লেন হয় তাহলে ফর্মুলা হবে এল স্কোয়ার বাই wr2 মাইনাস wm, যদি এবার এনটা যদি লেন থাকে তাহলে তখন হয়ে যাবে এন এল স্কোয়ার বাই wr2 মাইনাস wm। এবার রেডিয়াসের রেসপেক্টে আমার wmটা খুবই ছোট, এক্সট্রা উইডেনিং যেটা হয়তো সাপোজ হয়তো 150 mm হয়তো বা 250 mm হলো, আর রেডিয়াস হয়তো তো দেখ 150 মিটার। তাহলে এর রেসপেক্টে যেহেতু এটা অনেকটাই ছোট, সুতরাং আমাকে এইটাকে এই মাইনাস wmটাকে নেগলেক্টেড করা হয়, ঠিক আছে। তাহলে এখানে আমার কি হবে যে wm ইকুয়াল টু এন এল স্কোয়ার ডিভাইডেড বাই 2r, wm ইজ নেগলেক্টেড, দিস ইজ দ্য হচ্ছে আমার অ্যাকচুয়াল মেকানিক্যাল এক্সট্রা ওয়েডেনিং এর ফর্মুলা, এবং যেটাকে আমার বলা হয় দাদা এনটা কোথা থেকে আসলো এনো? এনটা বলছে নাম্বার অফ লেন যদি হয়, এই যে এটা আমার শুধুমাত্র এটা আমি কার জন্য বার করলাম, এটা হচ্ছে আমি একটা লেনের জন্য বার করলাম, তাই তো। এটা আমি যেটা বার করলাম সেটা কি একটা লেন ছিল, এইটা আমার অরিজিনাল রাস্তা ছিল এইটা। এবার সাপোজ মনে কর এখানে আরও এরকম আরও 2-3টে গাড়ি যাবে, 2টো গাড়ি যাবে, এখান দিয়ে একটা গাড়ি এদিকে একটা গাড়ি, তাহলে তোর কি একটা রাস্তা একটাই প্রোভাইড করলেই হয়ে যাবে? তুই বলি রাস্তা দিয়ে একটা মোটা ছেলে যাবে, তার দুদিকে 1 ফুট 1 ফুট করে জায়গা লাগবে, একটা মোটা ছেলে যাবে, এদিকে 1 ফুট জায়গা, এদিকে 1 ফুট জায়গা লাগবে। এবার এরকম যদি 5টা ছেলে যায়, তুই তাহলে কি 1 ফুট 1 ফুট করে ছেড়ে দিলেই হয়ে যাবে? না দাদা, 5 জনের জন্য 5 ফুট করে ছাড়তে হবে। হ্যাঁ, তাহলে আমার এইটা তো হচ্ছে আমার সিঙ্গেল লেনের জন্য, দিস ইজ দ্য ফর দ্য সিঙ্গেল লেন, ফর সিঙ্গেল লেন। আর মাল্টি লেন যদি হয় তখন হচ্ছে এইটা, ঠিক আছে। আর সিঙ্গেল লেনের জন্য হচ্ছে যেটা আমার সাইকোলজিক্যাল ওয়েডেনিং কিন্তু প্রোভাইড করার দরকার নেই। যদি আমার সিঙ্গেল লেন যদি থাকে তখন আমার, তাহলে এটা তো দুটো হয়, মেকানিক্যাল আর সাইকোলজিক্যাল, তাহলে এটা আমার কী গেল, এটা হচ্ছে মেকানিক্যাল ফর গেল, wm ইজ ইকুয়াল টু n l স্কয়ার বাই 2r। এবার সাইকোলজিক্যাল widening pavements to done the some psychological reasons also, there is a tendency of the drivers to drive the close to the edge of the pavement curve, এটা আমি বলে দিয়েছি, কিছুই নেই, জাস্ট ফর্মুলাটা শুধু মনে রাখিস, এই ফর্মুলাটা মনে রাখবি, v বাই 9.5 রুট ওভার আর, ভিটার ভ্যালু কি kmph, যদি আমাকে মিটার পার সেকেন্ডে দিয়ে দেয় তখন কিন্তু 0.278 দিয়ে গুণ করতে হবে, আর কিছুই করতে হবে না। তাহলে সাইকোলজিক্যাল ওয়েডেনিং কি, wps ইজ ইকুয়াল টু, এর কোনো ডেরিভেশন নেই, wps ইজ ইকুয়াল টু 0.1 v বাই রুট ওভার আর, অথবা v বাই 9.5 রুট ওভার আর, তাহলে v ইন কি kmph, ঠিক আছে। বাট যদি ভিটা যদি মিটার পার সেকেন্ডে দিয়ে দেয় তখন ভি এর সাথে 0.278 গুণ করে দেবে, 0.278 ভি বাই 9.5 রুট ওভার আর, ঠিক আছে। এবার বলছে যদি মিটার পার সেকেন্ডে ভিটা দেয় তবু এটা মনে রেখে দিবি, পরীক্ষা শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে, ভি বাই 2.64 রুট ওভার আর, যেটা ভি ইন মিটার পার সেকেন্ড।
ব্যাস। বাট এখানে কখন আমার সাইকোলজিক্যাল প্রোভাইড করতে হবে না, উইডেনিং অফ দ্য সিঙ্গেল রোড যদি হয়ে যায়, হাউএভার সামওয়াট ডিফারেন্ট অফ দ্য ডিউরিং দ্য ক্রসিং ম্যানোভার্স উইথ ভেহিকলস হ্যাভ দ্য সেকশন স্ট্রেট দরকার নেই। যদি সিঙ্গেল লেন হয় তখন মেকানিক্যাল কম্পোনেন্টসটা শুধু প্রোভাইড করবো, ঠিক আছে, তখন কিন্তু আমার সাইকোলজিক্যালটা প্রোভাইড করার দরকার নেই। এটা কিন্তু পরীক্ষা খুব কোশ্চেন দেয় যে সাইকোলজিক্যাল এক্সট্রা উইডেনিং আমরা কখন প্রোভাইড করবো না। মেকানিক্যাল এক্সট্রা উইডেনিং তোকে সবসময় প্রোভাইড করতে হবে, বাট সিঙ্গেল লেনের ক্ষেত্রে আমরা সাইকোলজিক্যাল এক্সট্রা উইডেনিং প্রোভাইড করার দরকার নেই। আর যদি রেডিয়াসের ভ্যালু যদি 300 মিটারের থেকে যদি বেড়ে যায় তাহলে আমার কোনো এক্সট্রা উইডেনিং প্রোভাইড করতে হবে না, ঠিক আছে। আর ফর দ্য মাল্টিলেন রোডস পেভমেন্ট উইডেনিং মে বি ক্যালকুলেটেড বাই অ্যাডিং দ্য হাফ অফ দ্য উইডেনিং অফ দ্য টু লেন্স, এটা কিছু লাগবে না। মেথড অফ ইন্ট্রোডিউসিং এক্সট্রা লাইন, এটাও একটা লাগবে, এটাও একটা পরীক্ষা দেয়, বাট এর ভ্যালুটা শুধু লাগতে হবে। দাদা বলছি পরীক্ষায় কি সব ফর্মুলা দিয়ে কি মানে কোশ্চেন আসবে? আমি যেটা করাচ্ছি এখন সেটা ভালো করে নোট ডাউন করে রাখ, পরীক্ষায় কী আছে ভালো করে বলে দেবো, কারণ এটা জেনে রাখা দরকার, এটা যে সিভিল ইঞ্জিনিয়ার, এবং এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক। কোনগুলোর উপর বেশি জোর দিতে হবে সেগুলো লাস্টে সব বলবো। এখন যে কটা করাচ্ছি ফুল কনসেন্ট্রেটেড সেগুলো ভালো করে করো। এবার কালকে যেটা বলছিলাম ট্রানজিশন কার্ভ, তাহলে সুপার এলিভেশন হয়ে গেল। ট্রানজিশন কার্ভ কি কালকেই বলে দিয়েছি যে আমার যার রেডিয়াসটা আর থেকে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে তাকে ট্রানজিশন কার্ভ বলে। কি বলছে দেখ, ইট ইজ প্রোভাইডেড চেঞ্জ ইন দ্য হরিজন্টাল অ্যালাইনমেন্ট ফ্রম স্ট্রেট টু সার্কুলার, কালকে যা যা বলেছি গ্র্যাজুয়ালি আমার এ হচ্ছে, অ্যান্ড হ্যাজ রেডিয়াস হুইচ ইজ ডিক্রিজেস ফ্রম দ্য ইনফিনিটি টু দ্য স্ট্রেট রোড, মানে হচ্ছে আর, অ্যান্ড দ্য ডিজায়ার রেডিয়াস অফ দ্য সার্কুলার কার্ভ অফ দ্য আদার এন্ডস কার্ভ পয়েন্টস, দে আর দ্য 5 অবজেক্টিভ অফ দ্য প্রোভাইডিং ট্রানজিশন কার্ভ। তাহলে আমাদের ট্রানজিশন কার্ভের অবজেক্টিভটা কি, ইন্ট্রোডিউস গ্র্যাজুয়ালি সেন্ট্রিফিউগাল ফোর্স, যাতে আমার গ্র্যাজুয়ালি সেন্ট্রিফিউগাল ফোর্সকে ইনক্রিজ করতে পারে, যাতে আমার জার্কিংটা যাতে এই যে ইনক্রিজ দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার, যাতে জার্কিংটা যেন ফিল করে, টু এনেবলস দ্য ড্রাইভার টার্ন স্টিয়ারিং গ্র্যাজুয়ালি ফর দ্য ওন কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি, মানে হুট করে কালকে বলছিলাম হুট করে যদি না ঘুরে যায় যদি, তাহলে আমার একটা প্রবলেম হবে, সেটা যাতে না হয় সেই কারণে। গ্র্যাজুয়াল ইন্ট্রোডিউস অফ দ্য সুপার এলিভেশনস, আমি সুপার এলিভেশনটাও গ্র্যাজুয়ালি ইনক্রিজ করি। এই যে সুপার এলিভেশনটা কী করে ইনক্রিজ করা হয় দেখ, তা ওটা পরে বলবো, এখনও বলবো না। প্রোভাইড দ্য গ্র্যাজুয়াল ইন্ট্রোডাকশন অফ দ্য এক্সট্রা ওয়েডেনিং, ঠিক আছে, তোর বললেই দি দাঁড়া, দেখ দুটো হচ্ছে, একটা হচ্ছে সুপার এলিভেশনস, একটা হচ্ছে এক্সট্রা ওয়েডেনিং। এই দুটোই কিন্তু আমার কোথায় প্রোভাইড করা হয়, স্ট্রেটে না কার্ভে? এই দুটো জিনিস একটা রাস্তার কোথায় প্রোভাইড করা হয়, স্ট্রেট পোর্শন না কার্ভ পোর্শন? সুপার এলিভেশন আর এক্সট্রা ওয়েডেনিং বল। এই দুটোই কিন্তু কার্ভে প্রোভাইড করবো, কোথাও স্ট্রেট জোনে কিন্তু না। একটা রাস্তা এরকম কার্ভ জোনে উঠছে, ঠিক আছে, সিম্পল সার্কুলার কার্ভে, তখন সুপার এলিভেশন প্রোভাইড করবো। আর এক্সট্রা ওয়েডেনিংও সিম্পল সার্কুলার কার্ভ দেখবে, তখন কিন্তু আমরা প্রোভাইড করবো। স্ট্রেট পোর্শন এসবের কোনো দরকার নেই। তাহলে এই যে সিম্পল সার্কুলার কার্ভে ঢুকছে, এটা কি আমার সিম্পল সার্কুলার কার্ভ, সিম্পল সার্কুলার কার্ভ, এটাও সিম্পল সার্কুলার কার্ভ। তাহলে এখন কি হচ্ছে, যখন আমার স্ট্রেট পোর্শন থেকে যখন এটা আমার ঢুকছে, এন্ট্রি করছে, এই যে জোনটা, এটাকে বলা হচ্ছে আমার ট্রানজিশন জোন, ট্রানজিশন জোন। সেমভাবে এই জোনটা হচ্ছে আমার ট্রানজিশন জোন। তাহলে এই ট্রানজিশন জোনে কী করা হয়, এইখানে আমার কী করে সুপার এলিভেশন প্রোভাইড করা হয়। সুপার এলিভেশনটা এইখানে থাকে হচ্ছে আমার 0, ঠিক আছে। ট্রানজিশন কার্ভে যখন স্টার্ট হচ্ছে তখন সুপার এলিভেশন থেকে 0, আস্তে আস্তে সুপার এলিভেশনটা বাড়তে থাকে, সুপার এলিভেশন আস্তে আস্তে বাড়তে থাকে, এইখানে সুপার এলিভেশনটা এসে ম্যাক্সিমাম হয়ে যায়। এখানে 0 দিয়ে আস্তে 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 গ্র্যাজুয়ালি এরমভাবে বাড়াই। আবার টোটাল কার্ভ যখন হচ্ছে তখন সুপার এলিভেশন আমার ফুল রইল সিম্পল সার্কুলার কার্ভে। আবার সুপার এলিভেশন যখন আমার কার্ভ সিম্পল সার্কুলার কার্ভ যখন শেষ হয়ে গেল, তাহলে আবার এখানে ট্রানজিশন জোনে আমার সুপার এলিভেশন মিলে আমার 0 হয়ে গেল। বোঝা গেল অ্যাকচুয়াল ট্রানজিশন কার্ভের কি গল্পটা কি।
তাহলে আমার সুপার এলিভেশন স্টার্ট হয় কোথা থেকে? ট্রানজিশন কার্ভ যেখান থেকে স্টার্ট হচ্ছে। সুপার এলিভেশন ম্যাক্সিমাম কোথায় হয়? বিগিনিং অফ দ্য সিম্পল সার্কুলার কার্ভ, এবং থ্রু আউট দ্য সিম্পল সার্কুলার কার্ভ সুপার এলিভেশন উইল বি ম্যাক্সিমাম। আবার যখন সিম্পল সার্কুলার কার্ভ যখন শেষ হয়ে গেল, সুপার এলিভেশন আবার কমতে 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 জিরো এসে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে? সেমভাবে এক্সট্রা ওয়েডেনিং যখন আমার হচ্ছে, এক্সট্রা ওয়েডেনিং যখন আমরা প্রোভাইড করি, এটা ট্রানজিশন জোন। তাহলে এইখান থেকে আমার কিন্তু এক্সট্রা ওয়েডেনিং স্টার্ট করা হয়, আস্তে 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 চওড়া করা হয়, আস্তে আস্তে চওড়া করা হয়। বাট যেই সিম্পল সার্কুলার কার্ভে চলে এলো, তখন আমার ফুললি আমার কিন্তু এক্সট্রা ওয়েডেনিং প্রোভাইড করতে হবে, মেকানিক্যালটা। তারপর থ্রু আউট দ্য সিম্পল সার্কুলার কার্ভ সুপার এলিভেশন এক্সট্রা ওয়েডেনিং বেশি প্রোভাইড করবো। তারপর আবার যেই শেষ হয়ে গেল, তারপর আবার আস্তে 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 আমার এরকম জিরোতে ঠেকে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার ট্রানজিশন কার্ভের মেন ফান্ডা, আর কিছুই না। ট্রানজিট করছে একটা জোন থেকে আর একটা জোনে ঢুকছে, স্টেট জোন ছিল সেখান থেকে আমার কার্ভ জোনে ঢুকছে। এই যে জোনটা কেটে কি বলে হচ্ছে আমার এক্সট্রা ওয়েডেনিং, সরি ট্রানজিশন জোন। বুঝতে পারছিস না? পাচ্ছিস না? হ্যাঁ দাদা। তারপর কি বলছে? টাইপস অফ দ্য ট্রানজিশন কার্ভ কী কী ছিল? আমি কালকে বলেছিলাম যে তিনটে ট্রানজিশন কার্ভ হয়, একটা হচ্ছে ক্লোথয়েড স্পাইরালস, একটা হচ্ছে কিউবিক প্যারাবোলা, একটা হচ্ছে ল্যামিনেস্কেট। আইআরসি রেকমেন্ডেড দ্য স্পাইরাল অথবা ক্লোথয়েড স্পাইরাল বিকজ ইটস ফুলফিল দ্য রিকোয়ারমেন্ট অফ দ্যান আইডিয়াল ট্রানজিশন কার্ভ। কাল সব বলে দিয়েছি সমস্ত জিনিস। রেট অফ, এবার আমরা কী করে বার করি লেন্থ অফ দ্য ট্রানজিশন কার্ভ? রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশনস এটা করে, ঠিক আছে। আর লেন্থ অফ ট্রানজিশন কার্ভ রেডিয়াসের সাথে, এটা ঠিক আছে, অসুবিধা নেই। এবার লেন্থ অফ ট্রানজিশন কার্ভ তিনটে আমাদের ফর্মুলা আছে বেসড অন দ্য সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশনস। তার ক্ষেত্রে কী ফর্মুলা হয় আগের দিন বলে দিয়েছি, ভি এল এস ইজ ইকুয়াল টু ভি কিউ বাই সি আর। ভি এর ভ্যালুটা কালকে দেখলি, কালকে আমি বলেছি ভুল লিখেছি আমি, কালকে আমি বলছিলাম এটা ভুল লেখা আছে। 80 বাই ভিটা হচ্ছে, সিটা কি একটা হচ্ছে কনস্ট্যান্ট, এম্পেরিক্যাল কনস্ট্যান্ট, যেটার ভ্যালু হচ্ছে কি 80 বাই 75 প্লাস ভি। ঠিক করে নে, 80 বাই 75 প্লাস ভি। কাল কি লিখেছিলাম আমি? কাল কি লিখেছিলাম রে? কাল কি লিখেছিলাম ভি এর ভ্যালুটা? এইটটি 85 করে দিয়েছিলাম, ওটা হবে 80 বাই 75 প্লাস ভি, 80 বাই 75 প্লাস ভি, যখন হোয়ার অ্যাজ ভি ইন কেএমপিএইচ। ঠিক আছে, ভিটা হচ্ছে কেএমপিএইচ। তারপর রেট অফ ইন্ট্রোডাকশন অফ দ্য সুপার এলিভেশনস কি বলছে? এম্পেরিক্যাল ফর্মুলা যেটা আছে সেটা হচ্ছে প্লেন অ্যান্ড রোলিংয়ের জন্য হচ্ছে 2.7 ভি স্কয়ার বাই আর, এটা হচ্ছে এম্পেরিক্যাল ফর্মুলা। আর যদি হিলিয়ান স্ট্রেন হয় তখন হচ্ছে আমার ভি স্কয়ার বাই আর, যখন বি ইন কেএমপিএইচ। ঠিক আছে, আর একটা বেস্ট অন সুপার এলিভেশনের ফর্মুলা হচ্ছে এইটা, ডব্লু প্লাস ডব্লু, এটাও কাল ভুল লিখেছি, ই ইন্টু এন ডব্লু প্লাস ডব্লু বাই টু। ঠিক লিখেছিলাম এটা? বেস্ট অন সুপার এলিভেশনে কি ফর্মুলা লিখেছিলাম? হ্যাঁ, এখানে ই এটা অ্যাড করা হয়নি, ই ইন্টু এন বাই টু। ঠিক আছে, আর আরেকটা হয় এলএস ইকুয়ালস টু ই ইন্টু এন ডব্লু প্লাস ডব্লুই, যেটাও কি বেস্ট অন দ্য এক্সট্রা ওয়েডিং না, বেস্ট অন দ্য সুপার এলিভেশনস। এটা এক্সট্রা ওয়েডিং বলাটা ভুল হবে, এটা বলতে হবে বেস্ট অন দ্য সুপার এলিভেশন। ঠিক আছে, এই তিনটের মধ্যে যেটা বেশি হবে সেটাকে নেবো। সেটিং আপ এসব লাগবে না।
আর কি আছে, সেটব্যাক ডিস্টেন্স, এটা বলিনি, এটা বলবো না, পরে সবার লাস্টে যে সময় পাই বলবো। কার্ভ রেজিস্ট্যান্স, এটাকেও বলিনি, লাগবে না আর। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে আমাদের তাহলে কী কী প্রোভাইড করবো, যখন হচ্ছে চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট যখন আমরা প্রোভাইড করছি, ঠিক আছে, চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট তখন হচ্ছে আমার ভার্টিক্যাল কার্ভ প্রোভাইড করতে হবে। সার্কুলার কার্ভ এত এত এত, ঠিক আছে। সামিট কার্ভ, দুটো প্রকার হয়, একটা হচ্ছে সামিট কার্ভ, একটা হচ্ছে ভ্যালি কার্ভ। সামিট কার্ভ মানে কি, এই যে বললাম ভিআইপিটা উপরে, আর ভ্যালি কার্ভ মানে কি ভিআইপিটা নিচে, এটাও সামিট কার্ভ, এটা ভ্যালি কার্ভ। সামিট কার্ভের একটা নাম কি ক্রেস্ট কার্ভ, আর ভ্যালি কার্ভ হচ্ছে স্যাগ কার্ভ। গ্রেডিয়েন্টের কথাটা কালকে বলতে ভুলে গেছি, গ্রেডিয়েন্ট আর গ্রেড কম্পেনসেশন এই দুটো বলেই। গ্রেডিয়েন্ট মানে কি, হোয়াট ইজ গ্রেডিয়েন্ট? গ্রেডিয়েন্ট বলতে গেলে, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে কি, এনিওয়ান, হোয়াট ইজ গ্রেডিয়েন্ট? বল গ্রেডিয়েন্ট কাকে বলে, জানিস? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে রাস্তাটা কতটা উঁচু সেটাকেই বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। একটা রাস্তা ভার্টিক্যালি যেতে যেতে পাহাড়ি এলাকায় কী হয়, রাস্তাগুলো কী এরকম উঁচু নিচু নিচু হয়, এই যে জিনিসটা এটাকেই বলা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। থিটা, যেটা আমার কি, এটা যদি আমার এইচ হয়, এটা যদি এল হয়, তাহলে থিটা ইজগাল টু হচ্ছে এইচ বাই এল। লম্ব বাই ভূমি করলে যেটা পাবো সেটা কী বলেছে গ্রেডিয়েন্ট। তাহলে এই গ্রেডিয়েন্ট হয় রাস্তা যেতে যেতে যতটা লংগিটিউডিনাল যে স্লোপ, অ্যাকচুয়াল যদি বলতে হয় তাহলে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে লংগিটিউডিনাল স্লোপ, longitudinal slope along the road, সেটাকে বলা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট। Gradient is the rate of the rise and the falls along the length of the road with respect to the horizontal, ঠিক আছে, বাট longitudinal slope বললেও হবে, অসুবিধা নেই। এফেক্ট অফ দ্য গ্রেডিয়েন্ট কিসের জন্য হয়, কারণ জলটা আমার বেরিয়ে যায়। লং স্টিপ গ্রেডিয়েন্ট, ভার্টিক্যাল স্পিড ইজ কনসিডারেবলস, এগুলো একটু পড়ে নিস, হ্যাঁ, আর এসব বলছি না। গ্রেডিয়েন্ট আমার তিনটে ভাগে হয়, একটা হচ্ছে রুলিং গ্রেডিয়েন্ট, একটা লিমিটিং গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে এক্সেপশনাল গ্রেডিয়েন্ট। এটা খুব মনে রাখিস, প্লেন অ্যান্ড রোলিং ট্রেনের জন্য 3, 3, 5, 6, 5, 6, 7, 6, 7, 8, ঠিক আছে, 3, 5, 6, 5, 6, 7, 6, 7, 8। তাহলে প্লেন অ্যান্ড রুলিংয়ের জন্য 3, হিলির জন্য হচ্ছে 5, স্টিপের জন্য হচ্ছে 6। 3, 5, 6, 5, 6, 7, 6, 7, 8। টাইপ অফ দ্য গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে রুলিং গ্রেডিয়েন্ট, লিমিটিং গ্রেডিয়েন্ট, এক্সেপশনাল গ্রেডিয়েন্ট, মিনিমাম গ্রেডিয়েন্ট। পরীক্ষা খুব কোশ্চেন দেয়। রুলিং গ্রেডিয়েন্ট বলতে গেলে কী বোঝায়, ডিজাইনাররা যে গ্রেডিয়েন্ট নিয়ে ডিজাইন করে তাকে বলা হয় আমার রুলিং গ্রেডিয়েন্ট। রুলিং গ্রেডিয়েন্ট অর দ্য ডিজাইন গ্রেডিয়েন্টস, তাহলে রুলিং গ্রেডিয়েন্টকে আরেকটা নাম কি, ডিজাইন গ্রেডিয়েন্ট ইজ দ্য ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট হুইচ দ্য ডিজাইনার অ্যাটেম্পটস টু ডিজাইনস দ্য ভার্টিক্যালস প্রোফাইল অফ দ্য রোড। একটা রাস্তা যখন ডিজাইন করছে ডিজাইনার, সে যতটা ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট নিয়ে ডিজাইন করে, সমস্ত কিছু তো আমি ডিজাইন করতে হবে, এত কিছু আমরা দেখলাম, কার্ভ দেখলাম, ট্রানজিশন কার্ভ, সুপার এলিভেশন, স্টপিং সাইড ডিস্টেন্স, এই যে এত কিছু ডিজাইন করছে, সেইটা কি বলা হচ্ছে তার রুলিং গ্রেডিয়েন্ট। দিস ডিপেন্ডস অন দ্য টেরেন, তাহলে কিসের উপর ডিপেন্ড করে, টেরেনের উপর ডিপেন্ড করে, লেন্থ অফ দ্য গ্রেডের উপর ডিপেন্ড করে, স্পিডের উপর, পুলিং পাওয়ারের উপর কিন্তু ডিপেন্ড করে। দ্য রুলিং গ্রেডিয়েন্ট ইজ অ্যাডপ্টেড বাই দ্য ডিজাইনার বাই কনসিডারিং দ্য পার্টিকুলার স্পিড অ্যাজ দ্য ডিজাইনার স্পিডস অ্যান্ড ডিজাইন ভেহিকলস অ্যান্ড স্ট্যান্ডার্ড ডাইমেনশনস। এগুলো কিছু লাগবে না, শুধু ওইটুকু জেনে রাখ তাহলেই হবে। লিমিটিং গ্রেডিয়েন্ট, লিমিটিং গ্রেডিয়েন্ট মানে সব থেকে ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট, যেমন আমরা ফ্রিকশন পড়েছিলাম, স্ট্যাটিক ফ্রিকশন, ডাইনামিক ফ্রিকশনস, সেরকমভাবে লিমিটিং গ্রেডিয়েন্ট হচ্ছে দ্য গ্রেডিয়েন্ট ইজ অ্যাডপ্টেড হোয়েন দ্য রুলিং গ্রেডিয়েন্ট রিজাল্টস দ্য ইনরোমাস ইনক্রিজ, মানে আমার রুলিং গ্রেডিয়েন্ট যখন ইনক্রিজ করে যাচ্ছে তখন সেটাকে আমার বলা হচ্ছে আমার লিমিটিং গ্রেডিয়েন্ট। আর এক্সেপশনাল গ্রেডিয়েন্ট মানে কি, সবার থেকে বেশি, যেটা শুধুমাত্র তুই 100 মিটারই প্রোভাইড করতে পারবি, 100 মিটারের বেশি প্রোভাইড করতে পারবি না, সেটাকে বলা হচ্ছে আমার এক্সেপশনাল গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এবার একটা হয় গ্রেড কম্পেনসেশন। গ্রেড কম্পেনসেশন মানে কি, যখন এই যে কার্ভ পোর্শনে আসছি, হরিজন্টাল কার্ভ পোর্শনে, মানে আমাদের রাস্তায় যত অ্যাক্সিডেন্ট কোন পোর্শনে হয় বলতো, বলতে পারবি একটা রাস্তায় ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট কোন পোর্শনে হয়, স্ট্রেট পোর্শনে না কার্ভ পোর্শনে?
একটা রাস্তা ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট কোন পোর্শনে হয়? বল, স্ট্রেট পোর্শন না কার্ভ পোর্শন? একটা রাস্তা যত অ্যাক্সিডেন্ট কিন্তু কার্ভ পোর্শনেই কিন্তু হয়, কারণ যত খতরনাক জায়গা কিন্তু হচ্ছে কার্ভ জায়গা। সুতরাং যত কিছু ঝামেলা, অত স্ট্রেট জায়গায় কিন্তু কোনো রকম কোনো ঝামেলা নেই। দেখ, কার্ভে এসে তোকে ট্রানজিশন কার্ভ প্রোভাইড করতে হচ্ছে, কার্ভে এসে তোকে সুপার এলিভেশন প্রোভাইড করতে হচ্ছে, কার্ভে এসে তোকে এক্সট্রা ওয়েডেনিং প্রোভাইড করতে হচ্ছে, কার্ভে এসে আমি একটা জিনিস অ্যাভয়েড করেছি, যেটা হচ্ছে সেটব্যাক ডিস্টেন্স প্রোভাইড করতে হবে। মানে রাস্তার সমস্ত ঝামেলা সব কিন্তু সে কার্ভে এসে। দেখবি ওই যে ব্রিজ থেকে গাড়ি উল্টে পড়ে যায়, সেটা কোথায় উল্টে পড়ে যায়? কার্ভে পড়ে। কোনোদিন বলে না স্ট্রেট রাস্তায় গাড়ি উল্টে পড়ে গেল, গাড়ি যেই ঘুরতে যাচ্ছে গাড়ি উল্টে পড়ে গেল, কারণ ড্রাইভারদের কোনো আইডিয়া নেই হোয়াট ইজ সেন্ট্রিফিউগাল ফোর্স। আমি সেখানে ভেলোসিটি কম রাখি, তারা স্ট্রেট পোর্শন অনুযায়ী 40-এ যায়, কার্ভেও 40-এ যেতে যায়, ব্যাস গল্প হয়ে যায় ওখানেই। সুতরাং রাস্তার মোস্ট ডেঞ্জারাস জায়গা হচ্ছে কার্ভ। কার্ভে অলওয়েজ গাড়ি কিন্তু আমার আসতে চালাতে হবে, নাহলে কিন্তু নয় কিছু না কিছু অ্যাক্সিডেন্ট আমার হবে। সেই জন্যই হচ্ছে এবার গ্রেডিয়েন্ট কি গ্রেড কম্পেনসেশন। গ্রেড কম্পেনসেশন মানে কি? দুটো ফর্মুলা মনে রাখবি গ্রেড কম্পেনসেশনের। এগুলো সব আমি অঙ্ক করাবো, সব থিওরিটা করিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস ধরে ধরে একটা টপিক করে ধরবো, তোরা বলবি, তারপর সেখান থেকে আমি অঙ্ক করাবো। কারণ থিওরিটিক্যাল কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে নিউমেরিক্যাল কিন্তু করতে পারবি না। আমার যখন আমার কার্ভ পোর্শনে আমার যখন যাবে, প্রত্যেকটা যে টপিক বলেছি এমনি করতে দুটো ক্লাস শুধু নিউমেরিক্যাল রাখিনি। এই আজকের ক্লাসটা হয়ে গেলে শুধুমাত্র দুটো ক্লাস থাকবে শুধু নিউমেরিক্যাল করার জন্য। এইটা এইটা ঠিক আছে। যখন আমার হচ্ছে, আমি তো ওখানে তো একটা সুপার এলিভেশন প্রোভাইড করে দিচ্ছি আউটার এজে, সুতরাং সেখানে আর অতটা গ্রেডিয়েন্ট প্রোভাইড করার দরকার নেই। গ্রেড কম্পেনসেশন মানে কি? ছাড় দেওয়া। গ্রেড কম্পেনসেশনের ফর্মুলা হচ্ছে 30+R/R, আর একটা হচ্ছে 75/R। দুটোর মধ্যে মিনিমাম যেটা হবে সেটা কিন্তু আমি নেব, মিনিমাম। এবং দুটো কথা হয়, কম্পেনসেটেড গ্রেডিয়েন্ট, ঠিক আছে, কম্পেনসেটেড গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু গ্রেডিয়েন্ট মাইনাস গ্রেড কম্পেনসেশন। ফর্মুলাটা ভালো করে মনে রাখিস, গভর্নমেন্ট জবে প্রচুর কোশ্চেন দেয় এখান থেকে। তাহলে গ্রেডিয়েন্ট, অ্যাকচুয়াল যে গ্রেডিয়েন্ট সেটা থেকে যে গ্রেড কম্পেনসেশন যেটা হচ্ছে, ওই যে দুটো ফর্মুলায় বসাবো যেটা মিনিমাম হবে, ওইটা মাইনাস করে যেটা পাবো সেটাকে বলছে কম্পেনসেটেড গ্রেডিয়েন্ট, আর যে অংশটাকে মাইনাস করছে সেটাকে বলছে গ্রেড কম্পেনসেশন। তাহলে কি হচ্ছে আমার, এবং এখানে একটা ক্লজ বলা আছে, যদি গ্রেডিয়েন্ট 4% থেকে কম হয়, গ্রেডিয়েন্ট বিলো 4%, 4% থেকে কম হলে নো গ্রেড কম্পেনসেশন, তখন কিন্তু গ্রেড কম্পেনসেশনের আমার দরকার নেই। যদি আমার 4% থেকে কম হয় তখন কোনো রকম আমি গ্রেড কম্পেনসেশন করব না। কি বলছি দেখ, হরিজন্টাল কার্ভ দেয়ার ইজ দ্য গ্রেডিয়েন্ট অলসো, দেয়ার উইল বি দ্য ইনক্রিজ ইন দ্য রেজিস্ট্যান্স ট্র্যাক্টিভ ডিউ টু দ্য বোথ কার্ভ অ্যান্ড গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তারপর কি বলছে, সার্ভ horizontal curve to introduce the road past already the maximum permissible gradient. The gradient should be decreased. Gradient should be decreased at the compensated for the loss of the tractive effort or the due to curve. And actual যখনই কার্ভে ঘুরছে তার একটা ট্র্যাক্টিভ এফোর্ট কিন্তু লস হচ্ছে। আবার যদি গ্রেডিয়েন্ট যদি ঠিকঠাক প্রোভাইড করি ম্যাক্সিমাম, তাহলে প্রচুর গাড়ি নিয়ে আমি আর তুলতে পারবো না উপরে। দ্য রিডাকশন ইন দ্য গ্রেডিয়েন্ট, তাহলে কী হচ্ছে, দ্য রিডাকশন ইন দ্য গ্রেডিয়েন্ট অ্যাট দ্য হরিজন্টাল কার্ভ ইজ কল্ড দ্য গ্রেড কম্পেনসেশনস, হুইচ ইজ ইন্টেন্ডেড টু অফসেট দ্য এক্সট্রা ট্র্যাক্টিভ এফোর্ট। ফর্মুলা কি? 30+R/R, 75/R। খুব ইম্পর্টেন্ট, দ্য গ্রেডিয়েন্ট নিড নট বি রিডিউসড বিয়ন্ড দ্য 4%। 4%-এর নিচে চলে গেলে আমার কিন্তু রিডিউস করার দরকার নেই। সামিট কার্ভ কালকে সব বলে দিয়েছে এগুলো আমি, ঠিক আছে। কখন সামিট কার্ভ হবে? সামিট কার্ভ আর ভার্টিক্যাল কার্ভ উইথ কনভেক্সিটি আপওয়ার্ড। কনভেক্সিটি আপওয়ার্ড মানে হচ্ছে এই যে উত্তল পোর্শনটা যখন আপওয়ার্ড ডিরেকশানে থাকছে সেটা কি বলা হচ্ছে আমার সামিট কার্ভ, অথবা এই যে ভার্টিক্যাল ইন্টারসেকশন পয়েন্ট ভিআইপিটা যখন আমার উপরে থাকছে। তাহলে কালকে আমি দুটো বলেছিলাম, একটা স্টিপার আপার গ্রেডিয়েন্ট ফলোজ দ্য ডাউন গ্রেডিয়েন্ট,
আর একটা ডাউন গ্রেডিয়েন্ট ফলো দ্য আপার গ্রেডিয়েন্ট। আপ গ্রেডিয়েন্ট যখন ডাউন করছে ফলো করছে ডাউন গ্রেডিয়েন্ট তখন হচ্ছে সামিট কার্ভ, ডাউন গ্রেডিয়েন্ট যখন আপ গ্রেডিয়েন্টকে ফলো করছে তখন হচ্ছে ভ্যালি কার্ভ। এবং এখানে আবার 4টে কেস দিয়ে দিয়েছে। 4টে কেস কি? একটা হচ্ছে মাইল্ড আর একটা হচ্ছে স্টিপ, ঠিক আছে, মনে রাখিস। এসব বলবো না, বাদ দে, লাগবে না এসব। ডিজাইন কনসিডারেশন, সামিট কার্ভ ফর্মুলা, আর এটা ডিরাইভ করছি না আমি, কারণ এটা কোথাও লাগে না। মেন কালকে শুধু যেটুকু বলেছি, লেন্থ অফ দ্য সামিট কার্ভ গ্রেটার দ্যান দ্য সাইড ডিস্টেন্স, যখন এটার থেকে যখন বেশি হবে তখন আমার কি ফর্মুলা আছে, এই ফর্মুলাটা NS স্কোয়ার বাই 2 ইন্টু, এগুলো সব কাল বলে দিয়েছে, ঠিক আছে। S ইজুয়াল টু SSD OSD ISD। আর যখন বেশি হয়ে যাচ্ছে কম হয়ে যাচ্ছে তখন আমার সেম এই ফর্মুলা। যদি ভ্যালুগুলো বসাই এইটা হবে, ঠিক আছে। সো কালকে বলা হয়ে গেছে, এখানে আর কিছু বলছি না আমি। আর ভ্যালি কার্ভের আরেকটা নাম কি, স্যাগ কার্ভ। দেখে নিস একবার, এটা কি হেডলাইট সাইড ডিস্টেন্সের এগেনস্টে আছে। ভ্যালি কার্ভের ফর্মুলা কি, এই হচ্ছে একটা ভ্যালি কার্ভের ফর্মুলা, LS ইজুয়াল টু NV³/C। আর 2 ইন্টু যেটা বলেছিলাম, এখানে আমার কি কি কন্ডিশান দেখতে হয়, একটা হচ্ছে কমফোর্ট ক্রাইটেরিয়া দেখতে হয়, ঠিক আছে, একটা হচ্ছে আমার সেফটি ক্রাইটেরিয়া দেখতে হয়। এগুলো বেশি লাগে না খুব একটা। এই যে কাল এই ফর্মুলাটা লিখেছিলাম আমি, NS স্কোয়ার বাই 2 ইন্টু H1 বাই 2S tan আলফা। এই আলফাটাকে বলা হয় আমার বিম অ্যাঙ্গেল, ঠিক আছে। আলফা ইজ দ্য কি, হেডলাইট বিম ইনক্লিনেশন ইন ডিগ্রি, অ্যান্ড S ইজ দ্য কি সাইড ডিস্টেন্স। আলফার ভ্যালু যদি 1 ডিগ্রি হয় তখন আলফার ভ্যালুটা জেনারেলি কত হয়, 1 হয়, আর H এর ভ্যালু হেডলাইট সাইড ডিস্টেন্সটা হয় 0.75। তাহলে আলটিমেট যে ফর্মুলাটা আছে NS স্কোয়ার বাই 0.15 0.035, কাল দুটো 0.35 লিখে দিয়েছি, হবে না, একটা হবে 0. এই যে এখানে কালকে দুটো 0 লিখেছিলাম, একটা 0 মুছে দে, এখানে একটা 0 হবে 0.035S tan বিটা, ঠিক আছে। বিটাটা যদি 1 হয়ে যায় তাহলে NS স্কোয়ার ইজুয়াল টু 1.5 প্লাস 0.035S। যদি এটা আমার H এর ভ্যালুটা 7.75 হয়, আর যদি 0.75 না হয়, যদি অন্য কিছু বলে যায় তখন কিন্তু এটা জিনিসটা চেঞ্জ হয়ে যায়, পাল্টে যাবে। আর যদি ওটা যদি উল্টে যায়, লেন্থ অফ দ্য কার্ভটা HSD থেকে যখন কম হয়ে যায় সেমভাবে ওইটাই একই ফর্মুলা। এটা আরেকটা ফর্মুলা কি হতে পারে, যদি লেন্থ অফ দ্য কার্ভটা HSD থেকে কম, তখন কি হয়ে যাবে, তখন লেন্থ অফ দ্য ভ্যালি কার্ভ ইজুয়াল টু হয়ে যাবে 2S মাইনাস তোর 2 ইন্টু H প্লাস 0.035S ডিভাইডেড বাই N। ব্যাস শেষ, খতম। তাহলে জিওমেট্রিক ডিজাইন ওভারঅল কমপ্লিট। ভালো করে পড়। নেক্সট ক্লাস সম্ভবত তোদের মঙ্গলবার দিন, তাই তো, দিনই এখন এই সপ্তাহে, কালকে রাত্রিরে দেবো। যা আশা করি যেটা ছিল, যা ক্লাস ছিল সেই ক্লাসটাই ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? ক্লাসের যে টাইমিং ছিল সেই ক্লাসের টাইমিং ঠিকঠাক তো? শুধু সকালবেলায় ক্লাসটা হয়তো চেঞ্জ হতে পারে, বাট সকালবেলা চেষ্টা করবি তোরা অ্যাটেন্ড করার। কারণ দেখ, আমি তোদেরকে একটা নিয়ে বসবো, সেদিনকে বলবো সমস্ত কিছু কথা। আর সোমবার দিনটা একটু সবাইকে বলছি, শাসমল বা যাদের কলেজ আছে, কি খুব ইম্পর্টেন্ট ক্লাস থাকে সোমবার? শাসমল, বিশ্বাস, দাদা বেরিয়ে গেছে। তাহলে যে কোনো একটা দিনকে একটু ম্যানেজ করতে হবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দাদা, ল্যাব থাকে তো তাই জন্য বেরিয়ে যেতে হয় 8টার দিকে। তাহলে কোন দিনটা এমন একটা দিন বল যে দিনটা তোরা ম্যানেজ করতে পারবি, কোন দিনটায়? তুমি শনি রবিবারে যে কোনো একদিন পড়াও না। শনি রবিবার, ঠিক আছে দেখছি।
শনিবার দিন কলেজ থাকে না? না, আমার শনি রবিবার ছুটি। তো শনি রবি ছুটি, ঠিক আছে চলো আমি দেখছি তাহলে, ঠিক আছে দেখছি তাহলে সেরকমভাবে রুটিনটা করে দেবো। ভালো করে জিওমেট্রিক ডিজাইন ভালো করে নোট বানা, আমি যেগুলো নোট ডাউন করে দিয়েছি পিডিএফটা শেয়ার করে দিচ্ছি, ভালো করে জিওমেট্রিক ডিজাইন কর। জিওমেট্রিক ডিজাইনটা পড়লেই কিন্তু পরীক্ষায় তুই এখান থেকে 50% নাম্বার পেয়ে যাবি, অন্য কোনো মডুলার পড়ার দরকার হয় না, এটা এতটা ইম্পর্টেন্ট। সুতরাং পড়ার সময়তেই দেখতে পেলি কত টপিক, কত ফর্মুলা, কত কিছু আছে, ঠিক আছে। সো ভালো করে টাইম দিচ্ছি, ভালো করে কর। আমি সম্ভবত এই রিসেন্ট ফার্স্ট ক্লাসটা সয়েলের করাবো, তারপর এই করাবো, কারণ জিওমেট্রিক ডিজাইন এবার যা করাবো অঙ্ক করাবো, এবং অঙ্ক করানোর সময় তোদের কিন্তু আমি ধরবো যে বল কি এটা কী আছে, ওটা কী আছে, ফর্মুলা কী আছে, তবে কিন্তু আমি অঙ্কটা করাবো না, কিন্তু করাবো না। দুটো ক্লাস লাগবে, 2 ঘন্টা করে, 1.5 ঘন্টা করে, 3 ঘন্টা অঙ্ক করাতে, ঠিক আছে। ওকে সরি, রেকর্ড বন্ধ হ্যাঁ, করে কবে স্টার্ট করবে ওটা? বলে দেবো, আমি জানি।